হ্যালো অল, ওয়েলকাম টু কেম থিঙ্কার। কেম থিঙ্কারে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বন্ডিং ইন অর্গানিক কেমিস্ট্রি। বেসিক্যালি আইআইটি জি অ্যাডভান্স মেইনস বা নিটেও এখন অর্গানিক কেমিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো মোস্টলি আসছে সেগুলো ভালোভাবে যদি অ্যান্সার আমাদের করতে হয় তাহলে মেকানিজমটাকে কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। অর্গানিক কেমিস্ট্রির মেকানিজম যদি আমাদেরকে ভালো করে জানতে হয় তাহলে যেটা আমাকে জানতে হবে সেটা হলো গিয়ে বন্ডিং। অর্গানিক কম্পাউন্ডস গুলোর মধ্যে বন্ডিং, পার্টিকুলারলি মলিকুলার অরবিটাল থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরির পার্সপেক্টিভে তার বন্ডিং গুলো, ইলেকট্রনিক স্ট্রাকচার গুলো কিরকম হয়। অর্গানিক কেমিস্ট্রি, মেকানিস্টিক অর্গানিক কেমিস্ট্রি বা মেকানিক্স বেসড অর্গানিক কেমিস্ট্রি যে অ্যাপ্রোচটা আছে তার জন্য যে বেসিক অর্গানিক কেমিস্ট্রির আমাদের দরকার হয় তার কিছু টপিকস, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট ইত্যাদি আলোচনা করেছি। ফার্দার অ্যাপ্রোচ করার আগে, ফার্দার অর্গানিক কেমিস্ট্রিকে নিয়ে লেসন্স গুলো বার করার আগে আমার মনে হলো এই পার্টিকুলার টপিকটা সেখানে স্টুডেন্টদের খুব ইম্পর্টেন্ট, কারণ এটার ওপরই কিন্তু আমাদের মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিংটা সম্পূর্ণ রকম ভাবে দাঁড়িয়ে আছে। সো লেটস ডু ইট। তো প্রথমেই আমরা জেনে নিই যে এই টপিকটা কেন ইম্পর্টেন্ট, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। অলরেডি আমি তোমাদেরকে যেটা বলেছি সেটাই হলো যে মেন ব্যাপার, যে আমাদের যদি অর্গানিক কেমিস্ট্রি জানতে হয়, দ্য বেস্ট ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানিক কেমিস্ট্রি ইজ টু নো অ্যাবাউট দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন, দ্য মেকানিস্টিক অ্যাপ্রোচ। প্রপার্টি, অর্গানিক কম্পাউন্ডস এর প্রপার্টি জানা সেটাও ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের মেকানিজম জানতে হবে। তো মেকানিস্টিক অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু এখানে দাঁড়িয়ে যেটা ইম্পর্টেন্ট আরো যেটা হয়ে যাচ্ছে সেটা হলো গিয়ে আমাদের কিছু কিছু গাইডলাইন প্রিন্সিপাল থাকে মেকানিজম কে জাজ করার জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেরকম ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট, হাইপার কনজুগেশন, ইলেকট্রন পুশিং, ইলেকট্রন ডোনেশন, অ্যাসিডিটি, বেসিসিটি, নিউক্লিওফিলিসিটি, ইলেকট্রোফিলিসিটি, এটসেট্রা। তো এই গাইডিং প্রিন্সিপাল গুলো অলরেডি আমি কিছু কিছু আমার চ্যানেলে পড়ানো আরম্ভ করেছি। কিন্তু যেহেতু যখন আমরা রিয়াকশনে ঢুকবো, রিয়াকশন মেকানিজমে ঢুকবো, এবং রিয়াকশন ইজ অল অ্যাবাউট ব্রেকিং অফ দ্য ওল্ড বন্ডস অ্যান্ড মেকিং আ নিউ বন্ড, সেই জন্য বন্ড ব্যাপারটা ইটসেলফ ইলেকট্রোকেমিক্যালি বোঝা আমাদের খুব ইম্পর্টেন্ট, সঙ্গে দাঁড়িয়ে বোঝা অরবিটালের হাইব্রিডাইজেশন। এবং সেই কারণেই আজকে এই টপিকটা আমরা এনেছি। এই টপিকটা শুধু বন্ডিং কভার করবে না, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, পার্টিকুলারলি যেটা কার্বন বন্ডিং বা অর্গানিক কেমিস্ট্রিতে বন্ডিং এর সঙ্গে পড়ানো হয়ে থাকে, সেটা হলো কি কনজুগেশন, মানে অল্টারনেটিভ ডাবল ব্যান্ড বা অল্টারনেটিভ ট্রিপল বন্ডস বা অল্টারনেটিভ মাল্টিপল বন্ড, যেটাই বলো না কেন, সেই স্ট্রাকচারটা সম্পর্কে একটা আলোচনা করা। কারণ আমরা বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রপার্টি আমরা যখন এক্সপ্লেন করি, এই টাইপের বন্ডগুলো কনজুগেশন আমরা দেখতে পাই। এবং অ্যারোমেটিসিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেটা আমরা পরের ক্লাসে জানবো। এবং তার আগে কিন্তু এই কনজুগেশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো ওভারঅলি আমরা প্রথমে এই বন্ডিং এবং তারপর কনজুগেশনের সময় কিভাবে কার্বনগুলো নিজেদের মধ্যে বন্ডিং করে সেই ব্যাপারটা আমরা জানবো। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক। এই বেসিক টপিকটার উপর কিন্তু ভিত্তি করে পুরো মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অর্গানিক কেমিস্ট্রিকে কতখানি ভালো বুঝতে পারছে সেটা কিন্তু দাঁড়িয়ে থাকে। এবং প্রচুর জায়গায়, প্রচুর ক্ষেত্রে এই টপিকটাকে কিন্তু আমরা অমিট করে দিয়ে আমরা এড়িয়ে যাই, কিন্তু এই টপিকটা এড়িয়ে যাই বলেই আমরা ফিউচারে হয়তো অর্গানিক কেমিস্ট্রি অনেক জিনিস সলভ করতে পারি না মেকানিস্টিক্যালি। বাট আজকে দাঁড়িয়ে আমরা ডিটেলসে এই টপিকটাকে শিখবো এই পুরো ভিডিওটা জুড়ে। তো প্রথমে এই টপিকটাকে শেখার আগে আমরা যদি ধরে নিই যে আমরা শুধু ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রিটাই পড়েছি, এখনো পর্যন্ত আর কিছু জানি না, তাহলে সেক্ষেত্রে আমরা টিল নাও যে কার্বনের বন্ডিং বা অর্গানিক কম্পাউন্ডে কার্বনের বন্ডিং সম্পর্কে আমরা কি কি জিনিস জানি সেগুলো একবার ঝালিয়ে নিই। তো প্রথমে যেটা আমরা জানি সেটা হলো যে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে কার্বনগুলো নিজেদের মধ্যে বন্ড করে অনেক লম্বা চেইন তৈরি করতে পারে। শুধু চেন, ওপেন চেন নয়, এরা রিংও তৈরি করতে পারে, ব্রাঞ্চও করতে পারে। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে একটা কার্বন অ্যাটম নিজেদের সঙ্গে বন্ড করে একাধিক কার্বন অ্যাটমের সঙ্গে বন্ড করতে পারে, মানে একাধিক কার্বন অ্যাটম নিজেদের মধ্যে বন্ড করতে পারে, যেটা অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে সচরাচর এই প্রপার্টি দেখা যায় না। সিলিকনের ক্ষেত্রে কিছুটা দেখা যায়, যেহেতু ওরা পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে কার্বনের সিরিজেই অবস্থান করে, এবং ওই সিরিজের অন্যান্য অ্যাটমেও কিছুটা দেখা যায়। কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রপার্টি দেখতে পাই না, যে লং চেন আমার অ্যাটমের তৈরি হচ্ছে উইথ দ্য হেল্প অফ কি কোভ্যালেন্ট বন্ডিং। আর একটা কি আমরা জানি সেটা হলো যে আমরা শিখেছি যে এই জিনিসটা ক্যাটিনেশনের একটা অন্যতম কারণ হলো যে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা হয় সেটা খুব স্ট্রং হয়। কেন হয় তার কারণটা আমরা জানি যে কার্বনের সাইজটা স্মল বলে এদের সিসি সিঙ্গেল বন্ডের যে লেন্থটা এটাও স্মল হয়, এবং বন্ডের লেন্থ, সিঙ্গেল বন্ড কোভ্যালেন্ট লেন্থের বন্ড যত ছোট হবে তত কিন্তু বন্ড স্ট্রেংথ বেশি হয়। আরেকটা আমরা জানি কি না, কার্বনের টেট্রা ভ্যালেন্সি, মানে কার্বনের চারটে ভ্যালেন্সি, আর কার্বনের ভ্যালেন্সি 4।
তার মানে আমরা এটা জানি যে কার্বন চারটে বন্ড করতে পারে চারটে ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে। তো এইটা আমরা যেটা যেটা আমরা এর পরবর্তীকালে দেখবো সেটা হলো যে পার্টিকুলারলি এই যে টেট্রাভ্যালেন্সি, এই টেট্রাভ্যালেন্সি কিভাবে উৎপত্তি হয় হাইব্রিডাইজেশনের মাধ্যমে, এবং এই চারটে বন্ড যে তৈরি করে বা কখনো কখনো ডবল বন্ড ট্রিপল বন্ড তৈরি করে, সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা মোস্টলি দেখবো। এছাড়া আমরা কিভাবে জানি, আমরা জানি যে কার্বন ক্যান ফর্ম স্টেবল ডবল অ্যান্ড ট্রিপল বন্ড উইথ ইটসেলফ, মানে এরা নিজেদের মধ্যে ডবল এবং ট্রিপল বন্ড তৈরি করতে পারে, দুটো কার্বন অ্যাটম নিজেদের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড করতে পারে। পার্টিকুলারলি আমরা জানি যখন সিঙ্গেল বন্ড করে তাদেরকে অ্যালকেন বলে, তারা যখন ডবল বন্ড করে নিজেদের মধ্যে তাদেরকে অ্যালকিন বলে, এবং তারা যখন ট্রিপল বন্ড করে নিজেদের মধ্যে তাদেরকে অ্যালকাইন বলে। আচ্ছা, এছাড়া আমরা জানি যে এই যে টেট্রাভ্যালেন্সি কার্বনের হয়, যে কার্বনের যে চারটে বন্ড তৈরি করতে পারে চারটে অ্যাটমের সঙ্গে, অন্য অ্যাটমের সঙ্গে, এই টেট্রাভ্যালেন্সি কিন্তু তৈরি হয় যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে কার্বনের যে আউটার অরবিটালের এস আর পি আউটার অরবিটের টু প্রাইমারি কোয়ান্টামের অরবিটের এস আর পি অরবিটাল যেগুলো আছে, মানে 2s আর 2p, তো একটা 2s অরবিটাল আছে আর তিনটে 2p অরবিটাল আছে, এই অরবিটাল গুলোর হাইব্রিডাইজেশন হয়, মানে এদের মিশ্রণ ঘটে, এরা নিজেদের মধ্যে মিশে যায়, মিশে ডিফারেন্ট টাইপের প্রপোর্শনে sp3 sp2 sp এরকম টাইপের অরবিটাল তৈরি করে, এরকম হাইব্রিড অরবিটাল তৈরি করে। এই পার্টটা আমরা ক্লাস 10-এ না শিখলে পরেও আমরা ডেফিনেটলি এই হাইব্রিডাইজেশন সম্পর্কে কিন্তু ক্লাস 11-এ বন্ডিং চ্যাপ্টারে শিখেছি। তো tetravalency of carbon and formation of covalent bonds by it are explained in terms of its electronic configuration and the hybridization of s and p orbital। তো এবার আমাদের কাজ হলো যে যেহেতু আমরা অলরেডি হাইব্রিডাইজেশন সম্পর্কে জানি হাইব্রিডাইজেশন কিভাবে হয়, তো আমরা এবার এই হাইব্রিডাইজেশন ব্যাপারটাই কার্বনের ক্ষেত্রে কিভাবে কাজ করে ওটা একটু ঝালিয়ে নেব বা রিভাইজ করে নেব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু এবার বন্ডিং গুলোকে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে দেখবো। অলরেডি ক্লাস 11-এ তোমাদের কিছু কিছু মলিকুলার অরবিটাল থিওরি পড়ানো হয়েছে, যারা তোমরা বুঝতে পারিনি তখন ভালো করে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কার্বন মলিকুলের ক্ষেত্রে বা কার্বন বেসড মলিকুল বা অর্গানিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু এই যে মলিকুলার অরবিটাল যে থিওরিটা আছে, সেই থিওরিটার মাধ্যমে আমি যে বোঝাবো তোমাদেরকে, তোমরা কিন্তু রিভাইজ করে নিতে পারো ওই পার্টটা ভালো করে, পুরোটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি কার্বনের 3 রকম টাইপের হাইব্রিডাইজেশন হতে পারে। একটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। ফার্স্ট sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হয়, আচ্ছা কার্বনের 3 রকমের যে হাইব্রিডাইজেশন গুলো সেগুলো তো আমরা জানি sp3 sp2 আর sp, অলরেডি যেটা আমি বলেছি এবং তোমরা হয়তো যারা বন্ডিং চ্যাপ্টারটা পড়েছো তারা মোটামুটি জানো। তো কার্বনের sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হয়, এইখানে দাঁড়িয়ে একটা 2s অরবিটাল আর তিনটে 2p অরবিটাল মিশে যায়, মিশে সেম এনার্জির sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে। তো সেইগুলোকে আমরা অ্যাটমিক অরবিটালস বলি, sp3 হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটালস। তো পিকচার যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি কিরকম হয়, তখন 2s অরবিটালটা আমাদের স্ফেরিক্যাল হয়, 2p অরবিটাল গুলো ডাম্বেল শেপড হয়, এবং 2p অরবিটালের তিনটে ডাইরেকশনে তিনটে 2p অরবিটাল থাকে, বা p অরবিটাল তিনটে ডাইরেকশনে তিনটে p অরবিটাল থাকে, আমরা জানি px py pz। তো এইগুলো হলো আমার তিনটে 2p অরবিটাল তিনটে ডাইরেকশনে। তো এই চারটে অরবিটাল মিলে আমার যেটা করবে চারটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তার মানে আমি ধরো ব্যাপারটা কি হয়ে গেছে, আমি চারটে ডিফারেন্ট জিনিস নিলাম, চারটে ডিফারেন্ট পানীয় নিলাম, ধরো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস, এক গ্লাস কোক নিলাম, এক গ্লাস ধরো ফান্টা নিলাম, এক গ্লাস মিরিন্ডা নিলাম, এক গ্লাস স্প্রাইট নিলাম, এরকম চারটে ডিফারেন্ট গ্লাসে ডিফারেন্ট কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে ওদেরকে মেশালাম, মিশিয়ে যেটা তৈরি হলো ওটাই আবার চারটে গ্লাসে আমি ভাগ করে নিলাম, কারণ টোটাল ভলিউমটা তো চারটে গ্লাসেরই থাকবে। তো আলটিমেটলি মেশানোর পর যে ভলিউমটা তৈরি হবে সেটাকে আবার চারটে গ্লাসে ভাগ করা হলো, কিন্তু এইবার প্রত্যেকটা গ্লাসে যেটা আছে সেটা হলো যে এই চারটে জিনিসের মিক্সচার আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা চারটে ডিফারেন্ট জিনিস নিচ্ছি না, আমরা একটা নিচ্ছি এস আর তিনটে ক্ষেত্রে পি নিচ্ছি, সেম নিচ্ছি, মানে একটা গ্লাস ধরো কোক নিচ্ছি আর তিনটে গ্লাস আমরা এখানে দাঁড়িয়ে মিরিন্ডা নিচ্ছি। তো এরকম টাইপের কনসেপ্ট এখানে চলছে। তো ব্যাপারটা হয়ে গেছে যে আমার আলটিমেটলি এই তিনটে জিনিস মিক্সারের পর আমার চারটে sp3 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হচ্ছে, এবং এটা কার্বনের চারদিকে একটা টেট্রাহাইড্রন হিসেবে থাকে। তাহলে এই টেট্রাহাইড্রন হিসেবে এটা কেন থাকে, দেখো চারটে অরবিটাল যখন তৈরি হচ্ছে, sp3 তে অ্যাকচুয়ালি কটা অরবিটাল হচ্ছে, চারটে অরবিটাল, একটা s তিনটে p মিশে চারটে অরবিটাল হাইব্রিড অরবিটাল তৈরি করছে। তাহলে যেহেতু চারটে বন্ড এখানে তৈরি করতে পারবে কার্বন, সেই জন্যই কিন্তু একটা দেখা যাচ্ছে জিওমেট্রিক্যালি যে 3D স্পেসে আমরা চারটে বন্ডকে বেস্ট কেস সিনারিওতে নিজেদের মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট দূরেই রাখতে পারি, যেখানে দাঁড়িয়ে একটা বন্ড আরেকটা বন্ডের থেকে
যে রিপালশন, বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর যে রিপালশন থাকে, যে বন্ডের মধ্যে যখন যখন বন্ড তৈরি হবে তাদের তো বন্ডের ওই অরবিটাল, ওই হাইব্রিড অরবিটালের মধ্যে সঙ্গে যখন আরেকটা হাইড্রোজেনের ধরো মিথেনের সঙ্গে যখন ওভারল্যাপ হবে, তখন তো ওই অরবিটালটা জুড়ে, যে ওভারল্যাপ মলিকুলার অরবিটালটা জুড়ে আমার তো ইলেকট্রনগুলো থাকবে। তো ইলেকট্রনগুলোর নিজস্ব নিজস্ব একটা রিপালশন হবে, মানে একটা বন্ডের দুটো ইলেকট্রনের সঙ্গে আরেকটা বন্ডের দুটো ইলেকট্রন রিপালশন হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মলিকুলগুলো এমন ভাবে স্ট্রাকচারটাকে তৈরি করে নেয় যাতে কিন্তু এই ইলেকট্রনিক রিপালশনটা সব থেকে কম থাকে, তাহলে গিয়ে এই মলিকুলটা স্টেবল হয় বা লোয়ার এনার্জি স্টেটে থাকতে পারে। তো যখন চারটে বন্ড আমার থাকবে, বন্ডের নাম্বার যখন চারটে, তখন কিন্তু বেস্ট কেস সিনারি হলো 109°28' এবং স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল। সেটাই হলো আমরা একটা স্ট্রাকচার যেখানে দাঁড়িয়ে বন্ড গুলো নিজেদের মধ্যে সব থেকে হাইয়েস্ট দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করে থাকতে পারে। এই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেলেই দুটো বন্ড কিন্তু আবার নিজেদের কাছে একটু বেশি কাছে চলে আসবে, যেটা আমাদের কাছে একেবারেই এক্সপেক্টেড নয়। আমরা চাই এই অ্যাঙ্গেলেই থাকুক, এই ডিস্টেন্সেই থাকুক। তো এই যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল গুলো আছে, এইগুলো আবার করে কি অন্যান্য অ্যাটমিক অরবিটালের সঙ্গে, যেমন কার্বন যার সঙ্গে বন্ড করতে চাইছে, যেরকম মিথেনের ক্ষেত্রে হাইড্রোজেনের 1s অরবিটাল, তার সঙ্গে ওভারল্যাপ করে বন্ড তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা ওটাকে বন্ডিং যখন হয় তখন বন্ডিং অরবিটাল বা মলিকুলার অরবিটাল বলে থাকি। যাই হোক, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে গ্রেটার দ্য ওভারল্যাপ অফ দ্য অ্যাটমিক অরবিটাল স্ট্রঙ্গার দ্য বন্ড। তাহলে আমরা এতদিন শিখেছি বন্ডিং, এটা আমরা শিখেছি যে দুটো অরবিটালের মধ্যে যখন যত ভালো ওভারল্যাপ হচ্ছে তত কিন্তু আমাদের বন্ডিংটা ভালো হচ্ছে, তাই তো? তো এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অরবিটালের যে আমাদের বন্ডিং ওভারল্যাপিং পাওয়ার গুলো, এইটা কিন্তু আমাদের একবার একটু মাথায় রেখে দিতে হবে। এবং এইটা থেকে তোমরা আজকে বুঝতে পারবে কেন আমাদের হাইব্রিডাইজেশনটা হয়। দেখো, এস এর ক্ষেত্রে কিন্তু আমার অরবিটাল, এস অরবিটালের ওভারল্যাপিং যে পাওয়ার সেটা 1 ইউনিট, মানে এটা ইউনিটলেস একটা ক্যালকুলেশন ধরে রাখো, কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন। আমাদের ক্যালকুলেশনটা জানতে হবে না, আমাদের শুধু এটা জানতে হবে বা এই ভ্যালুগুলো দেখে আমরা এটা বুঝতে হবে যে এস এর থেকে পি অরবিটালে আমাদের ওভারল্যাপ করার ক্ষমতা বেশি হচ্ছে, তার থেকে এসপি অরবিটালের ওভারল্যাপ করার ক্ষমতা বেশি হচ্ছে, এসপি থেকে sp2 এর ওভারল্যাপ করার ক্ষমতা বেশি হচ্ছে, আর তার থেকে sp3 এর ওভারল্যাপ করার ক্ষমতা বেশি হচ্ছে। এবং এই কারণে আজকে তুমি যদি জিজ্ঞেস করো যে স্যার কেন এরকম ওভারল্যাপের আমাদের হাইব্রিডাইজেশনের দরকার পড়ে কেন, ওয়াই অরবিটাল হাইব্রিডাইজ টু গেট নিউ অরবিটাল। আমাদের তো বেসিক্যালি বন্ডিং করার জন্য আমরা শিখেছিলাম যে আউটার অরবিটালের যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো থাকে তারাই বন্ডিং করতে পারে। তো কার্বনের যেরকম দুটো ইলেকট্রন ছিল 2s2 2p2, তাহলে পি অরবিটালের ওই বন্ডিং, ওই যে ইলেকট্রন গুলো আছে ওই ইলেকট্রন পি অরবিটালের ইলেকট্রন গুলো গিয়ে বন্ডিং করে এলো না কেন, ওখানে sp3 হাইব্রিডেশনের দরকার হলো কেন? তার অ্যান্সারটা কিন্তু এখানেই আছে। যখন আমাদের অরবিটাল হাইব্রিডাইজ করে যায়, তুমি দেখতে পাচ্ছ পিওর এস আর পিওর পি অরবিটালের তুলনায় কিন্তু হাইব্রিডাইজড অরবিটালের ওভারল্যাপিং পাওয়ারটা বেশি হচ্ছে। এবং তার মধ্যে আবার sp তুলনায় sp2 এর বেশি এবং sp2 এর থেকে sp3 এর বেশি। ওই জন্য অ্যাটম যদি পারে বা অ্যাটম যদি চায়, তাহলে ওরা কিন্তু চেষ্টা করবে sp3 হাইব্রিডাইজ করারই। কিন্তু sp3 হাইব্রিডাইজ তো সবসময় হতে পারে না, কারণ আমার যদি কার্বন তিনটে লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হতে চায়, মানে তিনটে ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে যুক্ত হতে চায়, তখন দাঁড়িয়ে কিন্তু আমার তিনখানা আমার হাইব্রিড অরবিটাল তৈরি করবে, তখন sp2 হবে। বাট অন্যান্য ক্ষেত্রে আমার sp3 হাইব্রিডাইজ প্রেফার করবে যখন চারটে অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম কার্বনের সঙ্গে যুক্ত হবে। তো এটাই হলো বেসিক কারণ। তো মলিকুলার অরবিটাল থিওরি কি বলছে? আবার মলিকুলার অরবিটাল থিওরি যেটা আমরা অলরেডি পড়েছি কিছুটা, সেটা একটু ঝালিয়ে নেবো। সেটা হলো যে দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করে নিজেদের মধ্যে, তখন মলিকুলার অরবিটাল তৈরি হয়। তো অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে কম্বাইন করে মলিকুলার, আমরা জানি কি অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপ করে বন্ড করে, এবং এই বন্ডিং এর একটা মলিকুলার অরবিটাল থিওরি আছে যে বন্ডিং গুলোকে আমরা অরবিটাল টার্মসে দেখবো, যেটাকে আমরা মলিকুলার অরবিটাল বলবো। তো বেসিক পিকচারটা কি, এইটাকে যদি আমরা এনার্জি ধরি, মানে তলা থেকে উপরে নিচে, উপরে যদি এনার্জিটা বাড়ে, তাহলে দুটো অ্যাটম আছে, অ্যাটম এ আর অ্যাটম বি, এই দুটো অ্যাটমের ধরো অ্যাটমিক অরবিটাল গুলো সেম এনার্জি, ধরে রাখো দুটোই কার্বন অ্যাটম, তাহলে দুজনেরই অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম হবে। তাহলে অ্যাটমিক অরবিটালের এনার্জি কখন চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি এইটা জেনে রাখো, যখন একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, পার্টিকুলারলি সাইজ ছোট হয়, তখন কিন্তু তার অ্যাটমিক অরবিটালটা অন্য অ্যাটম যার সাইজটা বড় তার থেকে তলায় থাকবে বা স্টেবল অবস্থা থাকবে। কেন থাকবে? তার কারণ হলো যে অ্যাটমিক অরবিটালটা এখানে আমরা কি নিচ্ছি, অ্যাটমিক অরবিটালটা আমরা এখানে নিচ্ছি আউটার অরবিটালটাকে নিচ্ছি অ্যাটমিক অরবিটাল, হ্যাঁ, যেখানে আনপেয়ার ইলেকট্রনটা আছে বন্ডিং করার জন্য।
এবার অ্যাটমের সাইজটা ছোট হলে কি হবে, আউটার অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকবে। তো নিউক্লিয়াসের কাছে যদি অরবিটাল থাকে, আমরা কি জানি নিউক্লিয়াসের কাছে অরবিটাল, যত কাছে অরবিটাল যায় ওর এনার্জিটা কমতে থাকে এবং ওটা স্টেবিলাইজ হতে থাকে বেশি। তো যেরকম এস অরবিটালের এনার্জিটা কম হয় আমরা জানি, পি অরবিটালের এনার্জি এস অরবিটালে বেশি থাকে, তার কারণ হচ্ছে এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকে। তো সেই কারণেই অ্যাটম, দুটো অ্যাটম ধরো আছে, দুটোরই আমরা আউটার অরবিটাল কম্পেয়ার করছি, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা সাইজটা কম, তার যেহেতু আউটার অরবিটালটা নিউক্লিয়াসে একটু বেশি কাছে থাকবে, সেই জন্য সেই অ্যাটমিক অরবিটালটার এনার্জি তুলনামূলকভাবে অন্য অ্যাটমিক অরবিটালের তুলনায় নিচের দিকে থাকবে, যেটা আমরা ইন ফিউচার স্লাইডসে দেখবো। বাট এখানে ধরে নাও যে দুটো অ্যাটম সেম, তাহলে দুটোই কার্বন অ্যাটম হলে করে দুটোর সাইজই সেম, তো দুজনেরই আউটার অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম। বাট আলটিমেটলি মেন ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হলো যে মলিকুলার অরবিটাল থিওরি বলছে আমার দুটো অ্যাটমিক অরবিটাল যখন ওভারল্যাপ করে বন্ডিং করছে, তখন দুটো মলিকুলার অরবিটাল তৈরি করছে। মানে এগেইন এই হাইব্রিডাইজেশনের মতন যেরকম বললাম, দুটো জিনিসকে যখন আমি মিক্স করছি, তখন যে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটাকে আবার দুটো ভাগ করছি। এবার ওই নতুন জিনিসটা যে দুটো ভাগ হচ্ছে, ওটা কিন্তু প্রপার্টি আবার এই দুটো জিনিসের মিশ্রণের প্রপার্টি হচ্ছে। মানে এখানে এক গ্লাস কোকাকোলা আর এক গ্লাস ফান্টা নিয়ে আমি মিক্স করছি, মিক্স করে আমার ভলিউমটা হয়ে যাচ্ছে দুটো গ্লাসের, কিন্তু এবার ওই যে মিক্সারটা আছে ওটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। ভাগ করার পর ওদের প্রত্যেকটা ভাগে, মানে প্রত্যেকটা গ্লাসে কিন্তু আর শুধু কোকাকোলা বা শুধু ফান্টা নেই, সেক্ষেত্রে মিক্সার আছে, প্রপার্টিটা পুরো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে দুটো অ্যাটমিক অরবিটাল যখন মিক্স করছে, তখন এরকম দুটো মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, এবং একটা মলিকুলার অরবিটালের এনার্জি কিন্তু তুলনামূলকভাবে কম হয় ওভারল্যাপ করার পর, এবং আরেকটা মলিকুলার অরবিটালের এনার্জি তুলনামূলকভাবে ওদের থেকে বেশি হয়। তাহলে যেটার কম হয় এনার্জি, সেটাকে আমরা বন্ডিং অরবিটাল বলি। তার কারণও যে এই দুটো অ্যাটমিক অরবিটালের যে ইলেকট্রন গুলো আছে, তারা ওই অরবিটালেই রিসাইড করে, ওই অরবিটালেই থাকে, এবং ওই দুটো ইলেকট্রনই বন্ডিং এ পার্টিসিপেট করে। আর অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জিটা অনেকটা হাই হয়, যেটাকে আমরা সিগমা স্টারও বলে থাকি। পার্টিকুলার সিগমা বন্ডিং এর ক্ষেত্রে, যখন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে আমরা ধরছি সিঙ্গেল বন্ড হচ্ছে, তাহলে সিগমা স্টার বলে থাকি ওটাকে। এবং ওই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জিটা কিন্তু তুলনামূলকভাবে দুটো অ্যাটমিক অরবিটালের তুলনায় অনেক বেশি হয়। তার মানে ব্যাপারটা হলো যে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে, এবার তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি প্রকৃতিতে সবকিছুই কিন্তু এনার্জিটাকে মিনিমাইজ করার জন্য হয়। এবার তোমরা বুঝতে পারছো যে কেন অ্যাটম গুলো নিজেদের মধ্যে বন্ড করে সবসময় মলিকুলস দেখে। ছোটবেলায় তোমরা পড়েছিলে যে অক্টেট ফিলাপের কনসেপ্ট, যে এই বন্ডিং এর মাধ্যমে এরা আউটার অরবিটালের অক্টেটটাকে স্যাটিসফাই করে, যে আটখানা ইলেকট্রনের রুলটাকে স্যাটিসফাই করে। আর এখন এসে তোমরা বুঝতে পারছো যে অরবিটাল থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি কিভাবে দেখাচ্ছে তোমাদেরকে, যে অ্যাটমিক অরবিটাল গুলো যখন দুটো মিক্সার হচ্ছে, মিক্সার হওয়ার পর যে দুখানা আবার মলিকুলার অরবিটাল তৈরি করছে, তাদের মধ্যে একটা মলিকুলার অরবিটালের এনার্জিটা অনেকখানি নিচে চলে আসছে এদের দুজনের তুলনায়। মানে অনেক স্টেবিলাইজড একটা মলিকুলার অরবিটাল হচ্ছে, একটা জায়গা যেখানে দাঁড়িয়ে এনার্জি ইলেকট্রন গুলোকে রাখলে পরে ব্যাপারটা অনেক স্টেবল হচ্ছে, কারণ লোয়ার এনার্জির জায়গায় যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা স্টেবল হচ্ছে জায়গাটা। তো সেই কারণে আজকে আমাদের অ্যাটমিক অরবিটাল গুলো মিক্সার হয়ে বন্ডিং তৈরি করছে, এটাই এনার্জেটিক্যালি একটা ফিজিবল প্রসেস হয়ে যাচ্ছে তখন। তাহলে আমরা মিথেনের যদি মলিকুলার অরবিটাল ড্র করতে চাই, তাহলে কিভাবে ড্র করবো? এখন তোমাদের অলরেডি হাইব্রিডাইজেশন শেখা আছে, আমি কিছুটা এখানে বলে রাখলাম কিভাবে একটা এস আর তিনটে পি মিলে sp3 অরবিটাল তৈরি করছে। এবার এই কার্বনের যে sp3 যে চারটে অরবিটাল তৈরি হচ্ছে আমার, সেই চারটে অরবিটাল হাইড্রোজেনের 1s এর সঙ্গে কিভাবে যুক্ত হয়ে মলিকুলার অরবিটালে আমরা প্রথমে শিখবো এখন, যে কিভাবে মলিকুলার অরবিটালটা আমরা মিথেনে ড্র করতে পারি। তোমরা অলরেডি কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেনে এগুলো শিখে এসছো, অক্সিজেনে শিখে এসছো, কার্বন মনোক্সাইডে হয়তো শিখে এসছো, কিন্তু অ্যাডভান্স লেভেলে, যেই অ্যাডভান্স লেভেলে অর্গানিক কেমিস্ট্রির জন্য কিন্তু তোমাদের এই জিনিসটা জানা একটু দরকার। তাহলে আমরা ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখবো, যে অলরেডি তোমাদের বলছি দুটো মলিকুলার অরবিটাল আসবে, এবং একটা মলিকুলার অরবিটাল এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দুটো দুটো অ্যাটমিক অরবিটাল আসবে, এবং তারা ওভারল্যাপ করে একটা মলিকুলার অরবিটাল তৈরি করবে বন্ডিং, আর একটা অ্যান্টি বন্ডিং তৈরি করবে। এবার এখানে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখবো। দেখো, প্রথমে আমরা হাইব্রিডাইজেশন দেখবো কার্বনটা। তো কার্বন হাইব্রিডাইজ করে কি হচ্ছে, 2s আর 2p, এই দুটো হলো অরবিটাল, এর মধ্যে থেকে একটা ইলেকট্রন আমার চলে যাচ্ছে কোথায় না, এস থেকে পি তে প্রথমে চলে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে দাঁড়িয়ে এই যে ইলেকট্রনটা আমার এখানে উপরে উঠে আসছে, তাহলে 2s এ একটা ইলেকট্রন থাকছে, আর 2p তে তিনখানা ইলেকট্রন থাকে। আমরা জানি s এর অরবিটাল এনার্জিটা কম, p এর অরবিটাল এনার্জিটা বেশি, কারণ এনার্জিটা তলা থেকে উপরে বাড়ছে। এটা হলো যে এনার্জি গ্রাফ, আমরা এনার্জি y অ্যাক্সিসে এনার্জি রেখেছি, এই হিসেবে আমরা
চিন্তা করবো ব্যাপারটা। তো এরা যখন মিক্সার হচ্ছে, দেখো মিক্সার হওয়ার জন্য কি হচ্ছে, যে sp3 অরবিটাল গুলো হচ্ছে এইটা এই দুটোর মাঝামাঝি কিছু একটা এনার্জি পাচ্ছে, কারণ হাই এনার্জি তিনখানা পি আর লো এনার্জি একখানা এস নিচ্ছে, নিয়ে মিক্সার হয়ে পি এর থেকে কম এনার্জির একটা অরবিটাল তৈরি করে দিচ্ছে। এবার এটাও কিন্তু একটা কারণ হাইব্রিডাইজেশন হওয়ার। দেখো যদি হাইব্রিডাইজেশন না হতো তাহলে যে অরবিটালটা পার্টিসিপেট করতো বন্ডিং এ তার এনার্জি কিন্তু অনেক বেশি থাকতো, টু পি অরবিটালটা। কিন্তু যেই মুহূর্তে ওরা sp তে হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু ওদের এনার্জিটা টু পি অরবিটালের তুলনায় কিন্তু কমে আসছে আমার। তাহলে দেখো বন্ডিংটা এখন এইখানে হচ্ছে এই লেভেল এনার্জিতে হচ্ছে, যে কারণে এটা একটা লোয়ার এনার্জি জায়গায় চলে যাচ্ছে অ্যাটমিক অরবিটালটা, এবং স্টেবল হচ্ছে। আমি বারবার বলছি নেচার কিন্তু সবসময় এনার্জিটাকে লো করার চেষ্টা করতে এবং করে, এবং সেটাই স্টেবল স্টেট। তো এই যে চারটে sp3 অ্যাটমিক অরবিটাল এখন আছে, এইবার দেখো এইখানে চারটে আমার হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল আমি রাখবো, ঠিক যেরকম ওখানে আগের স্লাইডটায় আমি রেখেছিলাম কি দুখানা অ্যাটমিক অরবিটাল রেখেছিলাম। এবার ওই ক্ষেত্রে আমি দুখানা অ্যাটমিক অরবিটালটাকে আমি বলেছি কি, আমি ওই ক্ষেত্রে দাঁড়িয়ে, সরি আমি এখানে আসছি কারণ এখানে তো দেখা যাবে না। তো আমরা আগের ইয়েতে দুখানা অ্যাটমিক অরবিটাল রেখেছিলাম, এবং সেই দুখানা যে অ্যাটমিক অরবিটাল আছে এদেরকে আমরা সেম এনার্জি লেভেলে রেখেছিলাম। এই যদি এনার্জি গ্রাফ হয় আমার, তাহলে আমরা সেম এনার্জি লেভেলে রেখেছিলাম, এবং আমরা দেখেছিলাম কি এই দুটোর মিক্সারের পরে একটা অ্যান্টি বন্ডিং একটা বন্ডিং তৈরি হচ্ছে, বন্ডিংটা নিচে থাকবে অ্যান্টি বন্ডিংটা উপরে থাকবে। তো এইখানে একটা এক্সাম্পল দেখো, এই এনার্জি স্টেটে কার্বনের অ্যাটমিক অরবিটাল গুলো sp3 গুলো যেখানে আছে, আমি কি বলেছিলাম যে যদি আমার এই অ্যাটমের সাইজটা ছোট হতো তাহলে এই অ্যাটমিক এনার্জি অরবিটালটা তখন নিচে চলে আসতো। তার কারণ কি, তখন গিয়ে ওই অ্যাটমিক অরবিটালের নিউক্লিয়াসের অনেক কাছে চলে আসতো। তাহলে দেখো হাইড্রোজেনের সাইজ ছোট, ওই জন্য দেখো হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল গুলো 1s অরবিটাল গুলো কিন্তু এনার্জেটিক্যালি অনেক স্টেবল বা নিউক্লিয়াসের কাছে আছে বলে এই জন্য এনার্জিতে sp3 অরবিটাল গুলো উপরের দিকে আছে, আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে চারটে হাইড্রোজেনের অরবিটাল অ্যাটমিক অরবিটাল নিচের দিকে আছে তুলনাভাবে। এইবার একটা তোমরা এক্সাম্পল পেলে যেখানে দাঁড়িয়ে আর অ্যাটমিক অরবিটাল গুলো সেম জায়গায় নেই, মানে আমি যেটা আগের স্লাইডে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে এটা যদি আমার এনার্জি ওয়াই অ্যাক্সিস হয়, একটা অ্যাটমিক অরবিটাল যদি এখানে থাকে যেটা কার্বনের sp থাকছে, আরেকটা অ্যাটমিক অরবিটাল আমার একটু তলায় আছে, কারণ এটা এনার্জেটিক্যালি স্টেবল পজিশনে আছে এস অরবিটাল হাইড্রোজেনের। নাও এবার কি হচ্ছে, এইখানে দাঁড়িয়ে আমরা জানি এক দুটো থেকে দুটো তৈরি হয়, সরি দুটো থেকে দুটো অ্যাটমিক অরবিটাল থেকে দুটো তৈরি হচ্ছে। একটা হলো গিয়ে বন্ডিং অরবিটাল, একটা হলো যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা বিএমও লিখতে পারি, বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এইখানে চারটে চারটে থেকে এগেন চারটে চারটে আটটা তৈরি হবে, তার মধ্যে চারটে তলায় চলে আসবে, চারটে উপরে চলে আসবে। তো চারটে যেটা তলায় আসবে সেটা হলো যে এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম দুটো সেম জায়গায় আছে, তো ওই জন্য ব্যাপারটা বুঝেছিলাম দুটো যেটা সেম আছে অ্যাটমিক অরবিটাল, একটা ওদের ওপরে একটা ওদের নিচে চলে গেল। এক্ষেত্রে যেহেতু দুটো সেম এনার্জি লেভেলে নেই, সেই জন্য যেটা বন্ডিং অরবিটালটা সেটা লোয়ার যে এনার্জি অ্যাটমিক অরবিটাল তারও নিচে চলে আসবে। এখানে দেখো চারটে সিএইচ সিগমা বন্ড, মানে এটাই ইমপ্লাই করছে যে ওভারঅল এনার্জিটা বন্ডিং এর জন্য কিন্তু আরো নিচে চলে যাচ্ছে এবং আরো স্টেবিলিটি পাচ্ছে। এই কারণেই কার্বনের চারটে অরবিটাল sp3 অরবিটাল হাইড্রোজেনের চারটে 1s অরবিটালের সঙ্গে মিশে আজকে বন্ডটা তৈরি করতে হচ্ছে, এটা এনার্জেটিক্যালি ফিজিবল হচ্ছে। আমরা CH4 মলিকিউলস হিসেবে দেখতে পারি, আমরা কিন্তু অ্যাটম নর্মালি দেখতে পারি না, যে এমনি কার্বন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম ঘুরে বেড়াচ্ছে দেখতে পাই না। তার কারণ হলো যে তারা বন্ডিং করে এরকম করে ইলেকট্রন গুলো লোয়ার এনার্জি অরবিটালে মলিকুলার অরবিটালে নিয়ে আসতে চায়, তাতে টোটাল সিস্টেমটা বা টোটাল সিস্টেমের যে মলিকুলটা আছে সেই মলিকুল বা ওভারঅল যে ইলেকট্রনের যে এনার্জি গুলো আছে সেই ওভারঅল ইলেকট্রনের এনার্জিটা কমে যাচ্ছে। তো এইখানে এগেইন চারটে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে, এবং আমার যেহেতু টোটাল আটটা ইলেকট্রন আছে এখানে চারটে চারটে আটটা, তো এই আটটা ইলেকট্রন অকুপাই করবে আমাদের এই চারটে বন্ডিং অরবিটালকে অকুপাই করবে, প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন হয়ে যাবে, এবং সুন্দর করে আমরা দেখতে পারবো যে এখানে চারটে বন্ড তৈরি করেছে কার্বন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে। সিমিলারলি আমরা ইথেনের জন্য তৈরি করতে পারি অ্যাটমিক অরবিটাল, এটা একটুখানি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বাট জিনিসটাকে যদি বুঝতে পারো তাহলে খুব ইজি এখানে দাঁড়িয়ে। ইথেনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আবার দুটো কার্বন নিজেদের মধ্যে বন্ড করবে, আর মানে চারটে কার্বনের চারটে বন্ডের ক্ষেত্রে দুটো কার্বন নিজেদের মধ্যে সিগমা বন্ড করবে, আর এই সেই দুটো কার্বন বাকি তিনটে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড করে যাচ্ছে। তো এখানে দেখো এগেইন কার্বনের প্রথমে হাইব্রিডাইজেশন হয়ে আমার হয়ে যাচ্ছে যে sp3 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করে দিচ্ছে। এই ক্ষেত্রে আবার দেখো দুটো কার্বনের sp3 যে হাইব্রিডাইজ অরবিটাল গুলো সেম এনার্জিতে আছে,
সেম এনার্জি লেভেলে আছে, কারণ দুটোই তো কার্বন অ্যাটম, এখানেও আমি কার্বন নিয়েছি আর এখানেও আমি কার্বন নিয়েছি। তো প্রথমেই ওরা হচ্ছে কি দুখানা যা চলে যাচ্ছে, তার মধ্যে এই যে তিনখানা আছে আর এই যে তিনখানা আছে, এই তিনখানা কিন্তু আমি বরাদ্দ করে রাখবো হাইড্রোজেনের সঙ্গে। তো একখানা ইলেকট্রন, একখানা sp3 অরবিটাল ইলেকট্রন, একখানা sp3 অরবিটাল ইলেকট্রন, ওরা আবার নিজেদের মধ্যে কার্বন কার্বন ইলেকট্রন sp3 অরবিটাল গুলো নিজেদের মধ্যে ওভারল্যাপ করে সিগমা বন্ড তৈরি করছে। তাহলে আবার দুটো অরবিটাল, অ্যাটমিক অরবিটাল মিলে দুটো মলিকুলার অরবিটাল করছে, একটা বন্ডিং অরবিটাল যেখানে দুখানা ইলেকট্রন চলে যাচ্ছে, আর একটা হলো যে অ্যান্টি বন্ডিং অরবিটাল যেখানে আবার ওটা ফাঁকা থাকছে। আর বাকি যে তিনটে অ্যাটমিক অরবিটাল আছে যেখানে তিনটে ইলেকট্রন আছে, তারা কিন্তু হাইড্রোজেনের 1s এর সঙ্গে বন্ডিং করে দিচ্ছে। তো এইখানে দেখো একটা ইথেনের স্ট্রাকচার আমি দেখেছি, কার্বনটা আমার এখানে এইটা হলো গিয়ে একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা হলো একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এইটা একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, আর আরেকটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল এখানে করেছে কি এই কার্বনটার সঙ্গে, এই কার্বনটার যে sp3 হাইব্রিডাইজড অরবিটাল আছে এটার সঙ্গে ওভারল্যাপ করে এখানে বন্ডিংটা, সিঙ্গেল বন্ডটা তৈরি করেছে। আর বাকি তিনটে sp3 হাইব্রিডাইজড অরবিটাল করেছে কি এক একটা হাইড্রোজেনে এক একটা 1s অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে CH3 CH3 এই দুটো পার্ট তৈরি করেছে। ঠিক আছে, তো এখানে ওটাই লেখা আছে যে CH sigma bond made from the overlap of sp3 orbital on carbon and 1s on hydrogen, আর এটা হচ্ছে CC sigma bond made by the overlap of the sp3 orbital on each carbon atom। তো এইবার আমরা দেখব যে sp2 হাইব্রিডাইজেশন, মানে sp3 একটা হলো কি sp2, কারণ কার্বন sp2 হাইব্রিডাইজেশনও করে। তো সেই ক্ষেত্রে কি হয় 1 2s, মানে কার্বন তো একটা 2s অরবিটাল আউটার অরবিটালে, আউটার অরবিটে 2, যেখানে n ইকুয়ালস টু 2 সেখানে একটা 2s আর তিনটে 2p অরবিটাল আছে, তাহলে 1 2s আর তিনটে 2pর মধ্যে দুখানা 2p অরবিটাল মিক্স হয়ে গিয়ে sp2, ওই কারণে কিন্তু p এর মাথায় 2, আগের বার p এর মাথায় 3 ছিল কারণ ওখানে তিনটে p অরবিটালই মিক্স হচ্ছিল, তো sp3 sp2 এখানে হয়ে হাইব্রিডাইজ করে অ্যাটমিক অরবিটাল তৈরি করছে, আর একটা 2p অরবিটালকে এরা ফাঁকা মানে ছেড়ে দিচ্ছে, মানে একটা 2p, একটা ইলেকট্রন 2p অরবিটালেই হয়ে যাচ্ছে আর বাকি গুলো মিক্সার হয়ে sp2 হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু sp2 এর এনার্জিটা তুলনামূলকভাবে sp3 এর থেকে উপরের দিকে থাকবে, কারণ বুঝতে পারছো, কারণ এখানে দাঁড়িয়ে একটা p কে ওরা রেখেই দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, যেটা খুব হাই এনার্জি p। তো sp2 অরবিটালের ব্যাপারটা হয়ে যাচ্ছে যে যখন এখানে তিনটে আমার বন্ডের জন্য অ্যাটম আছে কার্বনের সঙ্গে, আর কোনো উপায় নেই, তখন দাঁড়িয়ে ওরা sp2 করছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পিকচারটা হলো যে দুটো s, একটা 2s, সরি 2s একটা s অরবিটাল আর দুটো py আর pz আমি এখানে নিয়েছি, মিলে আমাদের এখানে sp2 হাইব্রিডাইজ হয়ে গেল। এবং এরা কিন্তু এরকম ভাবে তিনটে নিজের সঙ্গে ট্রাইগোনাল প্ল্যানার করে, এটা তোমরা জানো, আর একটা একটা 2px অরবিটাল এটা আনচেঞ্জড রয়ে যায়। তো এবার স্ট্রাকচারটা আমার ওভারঅল কিরকম হয়ে যায় ব্যাপারটা, যে এই স্ট্রাকচারটায় দেখো এবার তিনটে বন্ড আছে, আগের বার আমি বলেছিলাম যে যখন চারটে বন্ড থাকে তখন নিজেদের মধ্যে যে রিপালশনটা আছে, মানে আমি বলতে চাই যে এই এই যে রিপালশনটা এই অরবিটালের সঙ্গে এই অরবিটালের যে রিপালশন, বা যখন এটা ইলেকট্রনিক রিপালশন, বা যখন বন্ড করবে পার্টিকুলারলি তখন তো এখানে দুটো করে ইলেকট্রন চলে আসবে আরেকটা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করার জন্য, ওদের যে রিপালশনটাকে এই রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য চারটে যখন আমার এরকম হাইব্রিড অরবিটাল আছে বা চারটে বন্ড হচ্ছে তাদের জন্য ক্ষেত্রে 109°28'। কিন্তু তিনটে যখন বন্ড হচ্ছে তখন আবার বন্ড কমে যাচ্ছে, মানে জায়গাটা বেশি পেয়ে যাচ্ছে ওরা, মানে একটা ঘরে তিনটে লোক চারটে লোক ছিল সেখানে দাঁড়িয়ে একটা ঘরে তিনটে লোক হয়ে গেছে। এবার তিনটে লোক চেষ্টা করবে নিজেদের থেকে আরেকটু বেশি বেশি দূরে থাকার, কারণ চারটে লোকের ক্ষেত্রে হয়েছিল কি একটা মিনিমাম একটা জায়গা পর্যন্ত ওরা ডিস্টেন্স মেনটেন করতে পারছিল, একজন একটুখানি বেশি সরে গেলে পরে আরেকজনের কাছে চলে আসছিল। তো এইখানে হচ্ছে যে এবার ব্যাপারটা গ্যাপটা আরো বেড়ে যাবে তিনটে লোকের বা তিনটে বন্ডের মধ্যে, ওই জন্য কিন্তু এবার কিন্তু একটু বেড়ে গেল অ্যাঙ্গেলটা, 120° হয়ে গেল আমার। আগের বার ছিল আমার কত 109°28' বা 109°28', এবার হয়ে গেল আমার 120°। তো sp2 হাইব্রিডাইজের ক্ষেত্রে যেটা হচ্ছে 3 sp2 hybridized orbital on each carbon atom can overlap with 3 other orbitals, atomic orbitals, and 1 sp2 atomic orbital of the carbon। তো এখানে যেটা হচ্ছে যে দুটো হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে যুক্ত হচ্ছে, আর একটা sp2 অরবিটাল আর একটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে টু ফর্ম দা সিগমা মলিকুলার অরবিটাল, যেটা পার্টিকুলারলি আমি বলতে চাইছি ওই যখন অ্যালকিনের ক্ষেত্রে হয় সেটা কিভাবে তৈরি হচ্ছে সেরকম ভাবে, মানে ধর মানে তিনটে sp2 অরবিটাল আছে তার মধ্যে একটা sp2 অরবিটাল দিয়ে কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর যে দুটো sp2 অরবিটাল আছে সেই দুটো sp2 অরবিটাল কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে 1s অরবিটালের সঙ্গে, তাহলে একটা পি পড়ে আছে সেটাকে কি করছে সেটা আমরা দেখবো। তো দিস লিভস
টু টু পিএক্স অরবিটালস, মানে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে যে কার্বনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়েছে তাদের প্রত্যেকটা কার্বনে একটা করে পি অরবিটাল এখানে পড়ে আছে, which combine to form পাই মলিকুলার অরবিটাল। মানে যখন sp2 অরবিটাল গুলো নিজেদের মধ্যে হচ্ছে, মানে আমরা জানি যে এক্ষেত্রে সিগমা বন্ড তৈরি হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে সিগমা মলিকুলার অরবিটাল। আর যখন পি অরবিটাল গুলো নিজেদের মধ্যে বন্ড করছে সেটাকে বলা হচ্ছে পাই মলিকুলার অরবিটাল। তো ছবির দ্বারা দেখে নিই ব্যাপারটা কি হচ্ছে। দেখো এখানে হচ্ছে কি আমরা দেখেছি যে এই লালগুলো হলো যে sp2 হাইব্রিডাইজ অরবিটাল, এবং এরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি ডিফারেন্সে অ্যাঙ্গেলে নিজেদের মধ্যে আছে। আর একটা পি অরবিটাল আনহাইব্রিডাইজ থেকে যাচ্ছে, ওটা কিন্তু পারপেন্ডিকুলার থেকে যাচ্ছে এই ট্রাইগোনাল প্ল্যানারের সঙ্গে। তাহলে ইচ কার্বন অ্যাটম হ্যাজ 3 sp2 অরবিটালস প্লাস আ পি অরবিটাল। তো প্রত্যেকের ক্ষেত্রে তিনখানা sp2 অরবিটাল আছে আর একটা পি অরবিটাল আছে। এই কার্বনটার তিনখানা sp2 অরবিটাল আছে, লালগুলো sp2 অরবিটাল আর সবুজটা হলো গিয়ে পি অরবিটাল। এর মধ্যে দাঁড়িয়ে আমি কি বলেছিলাম যে একটা sp2 অরবিটাল দিয়ে নিজেদের মধ্যে বন্ড করবে, আরেকটা আর দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে। এবার দেখো নিজেদের মধ্যে একটা বন্ড করে নিয়েছে এই sp2 অরবিটাল দিয়ে, এই অরবিটালটা এই অরবিটাল দিয়ে। তো কার্বন কার্বন সিগমা বন্ড মেড ফ্রম ওভারল্যাপ অফ দ্য sp2 অরবিটাল অন ইচ কার্বন অ্যাটম। এবার আমি বলেছিলাম যে আমার যে ফাঁকা না, যে বাকি যে পি অরবিটালটা আছে এর মধ্যে কিন্তু একটা করে ইলেকট্রন আছে। এরা এবার কি করবে, এরা এবার নিজেদের মধ্যে প্যারালাল ওভারল্যাপ করে পি অরবিটাল, আমরা অলরেডি জানি শিখেছিলাম কিছুটা বন্ডিং এ, যে প্যারালাল ওভারল্যাপ করে আমার এখানে পাই বন্ডিং বা পাই অরবিটাল তৈরি করছে, যেটাকে মলিকুলার অরবিটাল থিওরিতে পাই মলিকুলার অরবিটাল বলে। কারণ আমরা বন্ডিং এ পাই বন্ডিং শিখেছি, আমরা এখন মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে সবকিছু দেখার চেষ্টা করছি। তো সিগমা বন্ড আমরা জানি, আর সিগমা বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে দুটো অরবিটাল এসে যখন যুক্ত হচ্ছে নিজেদের মধ্যে পি অরবিটাল ছোটবেলায় শিখেছিলাম, বা এক্ষেত্রে দাঁড়িয়ে sp3 বা sp2 হাইব্রিডাইজ অরবিটাল গুলো যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তৈরি হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে হলো গিয়ে আমার সিঙ্গেল বন্ড সিগমা বন্ড। এবং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে দুটো অ্যাটমিক অরবিটালে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করছে, সেটা হলো সিগমা আর সিগমা স্টার। সিগমাটা হলো বন্ডিং, সিগমা স্টার অ্যান্টি বন্ডিং। আর পাই এর ক্ষেত্রেও আমার দুটো পাই অ্যাটমিক অরবিটাল, আমরা দেখবো খুব শিগগিরই মলিকুলার অরবিটাল থিওরির পিকচারটা, সেই ক্ষেত্রে আমরা দেখবো দুটো পাই অরবিটাল কিন্তু অ্যাটমিক অরবিটাল আবার দুটো পাই মলিকুলার অরবিটাল তৈরি করছে। একটা হলো পাই বন্ডিং বা পাই, আর একটা হচ্ছে পাই স্টার বা পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার হচ্ছে দেখো যেটা আমি বললাম যে মলিকুলার অরবিটাল অফ দ্য ইথিন কিভাবে আমরা এবার হচ্ছে সেটা দেখবো ভালো। দেখো এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে তোমাদের দেখে, বাট খুব ইজিলি জিনিসটাকে বোঝা যাবে, কারণ মলিকুলার অরবিটালটাকে রিভাইজ করাই আমাদের উদ্দেশ্য। আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। এটা হলো আমার এনার্জি, ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি কার্ভটা আছে। এগেইন আমি প্রথমে হাইব্রিডাইজেশনটা দেখব। তো আমার হাইব্রিডাইজেশনে আমার হচ্ছে কি একটা এস অরবিটাল আর দুটো পি অরবিটাল হাইব্রিডাইজ করছে, আরেকটা পি অরবিটালকে আমি ছেড়ে দিয়েছি, এটা পরে আসছি। আমি প্রথমে আমি আগে আবার sp3 অরবিটালটাকে sp2 অরবিটালটাকে সরি তৈরি করে নেবো, তিনটে sp2 অরবিটাল। তো 2s একটা 2s আর দুটো 2p অরবিটাল মিলে তিনটে sp2 অরবিটাল এখানে তৈরি হচ্ছে, এবং তিনটে sp2 অরবিটালে আমার এখানে একটা করে ইলেকট্রন আছে। আর একটা পি অরবিটাল বাকি রয়ে যাচ্ছে, যেটা পি অরবিটাল এনার্জি লেভেলেই থেকে যাচ্ছে, যেখানে আমার একটা ইলেকট্রন আছে। তো প্রথমে তো আমার একটা ইলেকট্রন চলে যাওয়ার কথা ছিল এই অরবিটাল, এখানে তিনটে অরবিটাল ফাঁকা, ওই আগের বারের মতন করে দেখা হয়নি, ডাইরেক্টলি করে দেওয়া হয়েছে। তো এবার বুঝতে পারছো যে sp2 অরবিটাল যেটা মিক্সার তৈরি হচ্ছে তার এনার্জিটা কম তুলনামূলকভাবে পি অরবিটালের তুলনায়। এখানে তিনখানা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক তেমনই ভাবে আরেকটা কার্বনের ক্ষেত্রেও আমার এখানে তিনখানা sp2 হাইব্রিডাইজ অরবিটাল আছে আর একটা p2p অরবিটাল আছে যেটার এনার্জিটা উপরে আছে। এবার এই তিনখানার মধ্যে তো আমার দুখানা হাইড্রোজেনের জন্য রিজার্ভ হয়ে গেল sp2 অরবিটাল। তার মানে একখানা sp2 অরবিটাল যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে তখন আবার ইকুয়ালি ওপরে আর ইকুয়াল ডিস্টেন্স নিচে দুটো অরবিটাল তৈরি করছে মলিকুলার অরবিটাল। এটা হলো যে সিগমা মলিকুলার অরবিটাল, বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এইবার এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো, আমার 2p অরবিটাল গুলো ওপরে আছে। মলিকুলার অরবিটাল যেগুলো তৈরি হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য কিন্তু এই তাদের ফিচার্স কিন্তু এই অ্যাটমিক অরবিটালের ফিচারের উপর ডিপেন্ড করে থাকে। মানে আমি বলতে চাইছি যদি অ্যাটমিক অরবিটাল গুলোর এনার্জি কম থাকে তাহলে তাদের দুজনের ওভারল্যাপের জন্য যে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে তাদের ডিস্টেন্স কিন্তু অনেকখানি বেশি হবে। মানে যত অ্যাটমিক এনার্জি অরবিটালের এনার্জি কম হবে তাদের ওভারল্যাপ তত ভালো হবে, এবং তার জন্য ওভারল্যাপ যত ভালো হয় তার জন্য যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে ওটা আরো স্টেবল হয়ে যাবে, ওটা অনেক নিচে চলে আসবে। কিন্তু টুপি টুপি ওভারল্যাপের এটা অত ভালো হয় না। ওই জন্য হচ্ছে কি এই যে
জিনিসটা যে বন্ডিং অরবিটাল গুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু অতখানি নিচে আসতে পারছে না, এটা কিন্তু দেখো অল্প নিচে এসছে। এবং নিয়ম হলো যেইটুকুনি নিচে পাই অরবিটাল আসবে বা যেটুকুনি নিচে বন্ডিং অরবিটাল আসবে সেইটুকুনি উপরে কিন্তু অ্যান্টি বন্ডিং অরবিটাল যাবে। এই জন্য ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, ইভেনচুয়ালি আমার স্ট্রাকচারে এমন হয়ে যাচ্ছে যে এই যে সিগমা সিগমা স্টার এই বিশাল রেঞ্জের মধ্যেই আমার পাই আর পাই স্টার মলিকুলার অরবিটালটা পড়ে যাচ্ছে। তার মানে মলিকুলার অরবিটালের সিকোয়েন্স প্রথমে সিগমা হচ্ছে, তারপর পাই হচ্ছে, তারপর পাই স্টার হচ্ছে, তারপর সিগমা স্টার হয়েছে। অবশ্যই অ্যান্টিবন্ডিং অরবিটাল গুলো মানে পাই স্টার আর সিগমা স্টার অরবিটাল গুলো আমার আনফিল থেকে যাচ্ছে, কারণ টোটাল আমি ভরাবো এখানে একটা একটা দুটো ইলেকট্রন সিগমা ইলেকট্রন, আর এখানে পাই থেকে একটা একটা দুটো ইলেকট্রন, টোটাল দুটো দুটো ইলেকট্রন ভরাবো। আর এই দুটো ইলেকট্রন আমার কিন্তু হাইড্রোজেনের জন্য বরাদ্দ আছে। তো এইটা হলো মলিকুলার অরবিটাল স্ট্রাকচার অফ অ্যালকিন। আমরা বুঝলাম যে দুখানা যখন অ্যাটমিক অরবিটাল আছে তাদেরকে আমরা কিভাবে কম্বাইন করাবো। মাথায় রাখতে হবে যে লোয়ার এনার্জি অ্যাটমিক অরবিটাল গুলো যেগুলো আছে তাদের কিন্তু স্প্লিটিংটা মানে তাদের বন্ডিং অরবিটালটা অনেকখানি নিচে চলে আসে তাদের তাদের এনার্জির তুলনায়, দেন যেটা হায়ার এনার্জি অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের জন্য যে মলিকুল গুলো অরবিটাল গুলো তৈরি হয় তাদের তুলনায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটি এটা অনেকখানি নিচে চলে এসছে, অ্যান্টি বন্ডিংটা অনেকখানি উপরে চলে যাবে। আর এইটার তুলনায় যেটি এটা অল্প নিচে চলে এসছে, অ্যান্টি বন্ডিংটা অল্প উপরে উঠবে। তো সেই কারণেই দেখা যায় যে এমন ভাবে স্প্লিটিংটা হয়ে গেছে যে আলটিমেটলি এই দুটো স্প্লিটিং এর মধ্যে সিগমা সিগমা স্টারের মধ্যে আমাদের পাই পাই স্টারটা ঢুকে যায়। এরকম হয় না যে পাই স্টারটা উপরে ক্রস করে গেল বা সেরকম, খুব কম স্পেসিফিক কেসে দেখা যায়, বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না আপাতত। তো এইভাবে মলিকুলার অরবিটালটাকে স্টাডি করতে হয় এবং এনার্জি গুলো কিরকম ভাবে রিলেট করছে অরবিটালের সঙ্গে হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এখানে। এবার দেখো the sideways overlap of the p orbitals to form a pi bond is not as effective as the head-on overlap of the orbitals to form a sigma bond। আর এটা তো আমরা বন্ডিং এ শিখেছি যে পাই বন্ডের বন্ডিংটা উইক হয় কারণ এদের সাইডওয়েজ ওভারল্যাপ হয়, এবং সিগমা বন্ডের হেড ওয়ান ওভারল্যাপ হয়, ওই জন্য ওদের বন্ডিংটা স্ট্রং হয়। কিন্তু এবার দেখো খুব সুন্দরভাবে মলিকুলার অরবিটাল থেকে আমরা কিরকম ভাবে বুঝতে পারছি, আজকে আমার পাই বন্ডিংটা দেখো এনার্জিটা একদম নিচে আছে, তুলনামূলকভাবে সরি সিগমা বন্ডিংটা দেখো এনার্জিটা অনেক নিচে আছে, তুলনামূলকভাবে পাই বন্ডিং এর এনার্জিটা উপরে আছে। এই কারণে কিন্তু পাই বন্ডটা উইক হয়ে যায়। একটা জিনিস গুলিয়ে ফেলো না, সেটা হলো গিয়ে এনার্জি এখানে নিচে আছে বলে এই বন্ডটার এনার্জি কম এরকম নয়। এই মলিকুলার অরবিটাল ইকুয়েশনে বা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে এনার্জি যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে এনার্জি থাকে সেই এনার্জিতে যত মলিকুলার অরবিটাল নিচে থাকবে ততটা স্টেবল হবে, তার মানে বন্ডটা কিন্তু অনেক স্ট্রং, বন্ড এনার্জিটা সেক্ষেত্রে স্ট্রং হয়ে যাচ্ছে, বন্ড এনার্জিটা সেক্ষেত্রে হাই হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে যে অরবিটাল গুলো উপরের দিকের এনার্জিতে থাকবে। কনসেপ্টটা হলো এটাই। এই এনার্জিটা হলো গিয়ে অরবিটালের এনার্জি। অরবিটালের এনার্জি যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অরবিটালটা উইক হয়ে যাচ্ছে, নন স্টেবল হয়ে যাচ্ছে, সেই জন্য সেই অরবিটালের কোরেসপন্ডিং বন্ডের এনার্জি কমে যাচ্ছে। আর অরবিটালের এনার্জি যদি লো থাকে তাহলে সেটা স্টেবল হয়ে যাচ্ছে, সেই জন্য সেই অরবিটালের মলিকুলার অরবিটালের কোরেসপন্ডিং বন্ডের এনার্জি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু কনফিউশন হলে চলবে না। এবং এই কারণেই সিসি পাই বন্ড কিন্তু সিসি সিগমা বন্ডের থেকে অনেক লো এনার্জি হয়। তাহলে দেখো এই যে জিনিসগুলো তোমরা পড়েছিলে যে এই সিগমা বন্ড বেশি স্ট্রং হয়, পাই বন্ড উইক হয়, এগুলোর অ্যাকচুয়াল কারণ যেটা আমাদের পরবর্তীকালে মেকানিজম বুঝতে সাহায্য করবে সেটা কিন্তু লুকিয়ে আছে আমাদের এই মলিকুলার অরবিটাল স্ট্রাকচারের মধ্যে। আচ্ছা, এসপি হাইব্রিডাইজেশন কিভাবে হচ্ছে? এসপি হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এবার তোমরা অলরেডি বুঝে গেছো একটা 2s অরবিটাল আর একটা 2p অরবিটাল নিয়ে হাইব্রিডাইজেশন হবে। আর কার্বনের যে বাকি 2p অরবিটাল গুলো থাকবে, এখন দুটো 2p অরবিটাল পড়ে আছে, সেই দুটো 2p অরবিটাল p অরবিটাল হিসেবেই থাকবে। এবং ওই কারণে যেহেতু দুটো 2p অরবিটালকে এরা ঢোকায় নিয়ে এসপি হাইব্রিডাইজেশনে, মানে এসপি হাইব্রিডাইজ অরবিটাল গুলোর এনার্জি ওভারঅল হাইব্রিডাইজেশনের যে অরবিটালের এনার্জি কিন্তু sp2 এর থেকেও একটু বেশি হয়, ওই জন্য ওভারল্যাপটা আবার কম দেখিয়েছিলাম আমরা ওখানে। মানে পুরো ব্যাপারটাই ইন্টার রিলেটেড, মানে হাইব্রিড অরবিটালের ওভারঅল এনার্জি যদি কম হয় ওভারল্যাপ ভালো হচ্ছে, ওভারল্যাপ ভালো হলে পরে বন্ডিং ভালো হচ্ছে, বন্ডিং ভালো হলে পরে আবার অ্যাটমিক অরবিটাল অ্যাটমিক মলিকুলার অরবিটালটা কম হয়ে যাচ্ছে। মানে আবার বলতে পারো যে অ্যাটমিক অরবিটালের এনার্জি গুলো যদি কম হয় তাহলে মলিকুলার অরবিটালের করেসপন্ডিং এনার্জি যেগুলো তৈরি করছে তার বন্ডিং মলিকুলার এনার্জিটা আরো অনেক কম হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আমি বলছি যে মলিকুলার অরবিটালের এনার্জি কম হলে পরে আবার বন্ডের এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, বন্ডটা স্টেবল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড বা কোরিলেটেড। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেক্ষেত্রে হলো গিয়ে
এই যে মিক্সারটা হচ্ছে একটা এস আর একটা পি দুজনে মিলে করছে, এবং দেখো 2s আর 2p, এক্ষেত্রে আমি 2pz টা নিয়েছি, মিলে এরকম দুখানা আমার হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। তার মানে আমার এখানে দুখানা পি অরবিটাল 2px 2py আনচেঞ্জ থাকছে, সেটাকে আবার আমরা দেখবো কিভাবে নিজেদের মধ্যে তারা বন্ড তৈরি করছে, মানে এইগুলো অন্য অ্যাটম, অন্য অরবিটাল গুলো, অ্যাটমিক অরবিটাল গুলোর সঙ্গে কিভাবে বন্ড তৈরি করছে সেটা আমরা দেখবো। বাট ফার্স্ট লেটস সি দিস হাইব্রিডাইজড অরবিটাল, টু sp হাইব্রিডাইজড অরবিটাল। এবার দেখো, এবার কিন্তু এই কার্বনটা মোস্টলি সিগমা বন্ড তৈরি করছে, এই সিঙ্গেল বন্ড তৈরি করছে এই দুটো অরবিটাল দিয়ে, তার মানে দুখানা এখানে বন্ড হচ্ছে। মোস্টলি এখানে ইলেকট্রন গুলো, এখানে দুখানা ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো, আগে আমাদের চারটে বন্ড ছিল, চারটে অরবিটাল ছিল, সেই চারটে অরবিটালের ইলেকট্রন গুলো নিজেদের থেকে রিপালশনকে বাঁচার জন্য ম্যাক্সিমাম 109°28' যেতে পেরেছিল। যখন কমে গেল তিনটে, জায়গাটা বেশি পেয়ে গেল, একটা ঘরে এখন 3জন লোক, তখন ওটা বেড়ে গেল 120°সেন্টিগ্রেডে। এখন দেখো আরো কমে গেছে, মানে যে ঘরে চারটে লোক ছিল সেই ঘরে কমে যখন 3টে লোক হলো, তখন 109° থেকে ওটা কমে 109°28' থেকে কমে হয়ে গেল 120°। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এখন ওই ঘরে আর দুটো লোক আছে, তখন কিন্তু ওরা ওদের মধ্যে আরো ডিস্টেন্স করার চেষ্টা করবে, ওই জন্য এদের অ্যাঙ্গেলটা আরো বেড়ে যায়, এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যায় আমার 180°, মানে 120° থেকে বেড়েও 180° হয়ে যায়। তো এইটাই হলো কারণ যে sp3 তে কেন 109°28' হয়, sp2 তে কেন 120° হয়, আর sp তে কেন 180° হয়। পুরো ব্যাপারটাই হলো যে যেহেতু ওটা চারটে অরবিটাল, এবং চারটে অরবিটাল নিজেদের মধ্যে 109°28' ম্যাক্সিমাম দূরত্ব করতে পারে, তিনটে অরবিটাল নিজেদের মধ্যে 120° ম্যাক্সিমাম দূরত্ব করতে পারে, আর দুটো অরবিটাল নিজেদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব 180° করতে পারে, এই জন্য এটা লিনিয়ার স্ট্রাকচার হয়। আচ্ছা, এবার হলো যে two sp hybridized atomic orbitals on each carbon atom can overlap with two other orbitals। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হয় সেটা হলো যে একটা তো হাইড্রোজেনের সঙ্গে করছে, আরেকটা কার্বনের সঙ্গে করছে। মানে আমি অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা 1s অরবিটাল হাইড্রোজেনের সঙ্গে করছে, আর একটা অ্যাটমিক অরবিটাল অফ আনাদার কার্বন, মানে আরেকটা sp হাইব্রিডাইজড অরবিটালের সঙ্গে করছে, টু ফর্ম দ্য সিগমা মলিকুলার অরবিটাল। আর পি গুলো কিন্তু পাই মলিকুলার অরবিটাল আগের মতো করবে, আগে একটা ছিল এবার দুখানা হচ্ছে। তো this leaves the two 2px 2p orbital on each carbon which combines to form pi molecular orbital, একই জিনিস হচ্ছে। তো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিই। দেখো স্ট্রাকচারটা, এই লাল গুলো হলো গিয়ে আমার sp হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে আমার দুটো sp হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে একটা হাইড্রোজেনের জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে, দুটো এইখানে এই কার্বনটার ক্ষেত্রে একটা হাইড্রোজেনের জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে, এটা ওভারল্যাপ হবে, একটু ফাঁক হয়ে যাচ্ছে, যাই হোক। এইবার এই যে আরেকটা sp হাইব্রিডাইজড অরবিটাল আছে কার্বনে, এরা নিজেদের মধ্যে কিন্তু সিগমা বন্ড করবে, এবং পি গুলো করবে কি, পি গুলো আবার পার্শিয়ালি ল্যাটারাল ওভারল্যাপ করে নিজেদের মধ্যে দুখানা পাই বন্ড করবে। একটা তুমি দেখতে পাচ্ছ যে এই লাল যে sp হাইব্রিডাইজড অরবিটাল গুলো নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছে সিগমা বন্ড, ঠিক আছে, সিসি সিগমা বন্ড মেড ফ্রম ওভারল্যাপ অফ sp হাইব্রিডাইজড অরবিটাল অন ইচ অ্যাটম। আর এই যে পি, এই পিটা, অরেঞ্জ কালারের পিটা ওভারল্যাপ করে একটা পাই বন্ড করেছে, যেটা এই এগেইন দুটো পাশে দুটো সাইডে আছে এই কার্বনের, আর এই সবুজ পি অরবিটালটা এদের আবার ওভারল্যাপ করে আরেকটা পাই অরবিটাল, আরেকটা পি বন্ড, আরেকটা বন্ড করেছে, পাই বন্ড করেছে, যেটা আবদ্ধ প্লেন আর বিরোধী প্লেনে থাকছে। তাহলে সিসি পাই বন্ড ends each made bonds each made from overlap of one p orbital on each carbon atom। মানে এক একটা কার্বন অ্যাটমের যে পি অরবিটাল গুলো আছে ল্যাটারাল ওভারল্যাপের মাধ্যমে ওরা এই পাই বন্ডিংটা তৈরি করছে। তাহলে এখানে দুখানা পাই বন্ডিং হয়ে যাচ্ছে কার্বনের মধ্যে, দুটো কার্বনের মধ্যে একখানা সিগমা বন্ডিং হচ্ছে, দুটা সিসি ট্রিপল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, একটা সিগমা দুখানা পাই। আচ্ছা, এইবার ঘটনা হলো যে আমরা যে কোনটা কি হাইব্রিডাইজ, সেটা কিন্তু কার্বনের ক্ষেত্রে একটা ইজি ট্রিক্স আছে। কি ট্রিক্স আছে সেটা তোমাদের তো এখন পরীক্ষা হলে আসলে তো আর আমরা বসে বসে হাইব্রিডাইজেশন দেখবো না, করতে বসবো না এরকম ভাবে, মলিকুলার অরবিটাল স্ট্রাকচার সবকিছু, যে কোনো কিছু। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করবো, আমরা খুব ফাস্ট কার্বনের বন্ডিংটাকে দেখবো, যে কার্বনটা কতগুলো অ্যাটমের সঙ্গে যুক্ত আছে। তো ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটম দ্যাট আর অ্যাটাচ উইথ দ্য কার্বন। এক্ষেত্রে যদি কার্বনটা, ইফ দ্য কার্বন আর ইফ দেয়ার আর টু, দ্যাট কার্বন অ্যাটম ইজ লিনিয়ার অর sp হাইব্রিডাইজ। মানে যদি কার্বনটা দুটো অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে সিগমা বন্ড দিয়ে, তাহলে এক্ষেত্রে কিন্তু sp হাইব্রিডাইজ হয়। তিনখানা অ্যাটমের সঙ্গে যুক্ত থাকলে পরে sp2 হাইব্রিডাইজ হয়, এবং চারখানা অ্যাটমের সঙ্গে যুক্ত থাকলে sp3 হাইব্রিডাইজ হয়। এবং এটাই আমি তোমাদের প্রথম থেকে বলেছিলাম যে এই যে sp3 হাইব্রিডাইজেশনটা যদিও এনার্জেটিক্যালি মোর ফেভারেবল দ্যান sp2 হাইব্রিডাইজেশন, তাহলে কেন sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে, কারণ কার্বনকে কিছু কিছু কম্পাউন্ডে
ভ্যালেন্সি ভ্যালেন্সি তো 4 থাকছে, কিন্তু কার্বনকে কিছু কিছু কম্পাউন্ডকে 3খানা ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে বা 3খানা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, ডিফারেন্ট হোক সেম হোক আলাদা হোক, যুক্ত হতে হচ্ছে সিগমা বন্ড দিয়ে। যেরকম আমি দেখালাম যে ইথিলিন, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কার্বনকে একটা আরেকটা কার্বন অ্যাটম আর দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারছে। তো সেই ক্ষেত্রে আমরা sp2 হওয়া ছাড়া উপায় নেই। ওই কারণেই ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যে ট্রিকটাকে বার করলাম, যে যখনই আমরা দেখবো কার্বন এরকম 3খানা অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে আছে, ওটা sp2, তার মানে ওখানে একটা পাই বন্ড এক্সট্রা থাকবে। আর যখন 2খানা অ্যাটমের সঙ্গে থাকবে ওটা sp, তার মানে ওখানে 2খানা পাই বন্ড আমার এক্সট্রা থাকবে। আর sp3 এর ক্ষেত্রে আমি পাই বন্ড দেখতে পারবো না, 4খানা হাইব্রিড অরবিটালে 4খানা অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে। তো ধরো এইখানে একটা এক্সারসাইজ আছে যে এই অ্যাটম গুলোর আমার প্রত্যেকটা কার্বন অ্যাটমে হাইব্রিডাইজেশন দেখতে হবে। দেখো এই থিওরিটাকে করেই আমি এখানে দেখছি কার্বন এখানে কটা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, 4টে অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, 3খানা হাইড্রোজেন আর 1খানা কার্বন, তার মানে এই 1 নম্বর কার্বনটা হয়ে যাচ্ছে আমার sp3 হাইব্রিডাইজ। এই কার্বনটা, সেকেন্ড কার্বনটা আমরা কখানা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, এই তো ট্রিপল বন্ড দিয়ে 1খানা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে 1খানা কার্বন, আর সিঙ্গেল বন্ড দিয়ে আরেকখানা কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে 2খানা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা হয়ে গেল আমার 2 নম্বরটা হলো যে sp হাইব্রিডাইজ। 3 নম্বরটা ওটাই, 3 নম্বরটা আমার ট্রিপল বন্ড দিয়ে 2 নম্বরের সঙ্গে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর সিঙ্গেল বন্ড দিয়ে 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার মানে 3 নম্বর কার্বনটা আমার হয়ে গেল sp হাইব্রিডাইজ। 4 নম্বর কার্বনটা আবার কটা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, দেখো এইখানে একটা 5 নম্বর কার্বন ওয়ালা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, 3 নম্বর কার্বনের সঙ্গে 4 নম্বরটা যুক্ত আছে, মানে একটা দুটো অ্যাটম, আর এদিকে দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, মানে 4টে অ্যাটমের সঙ্গে যুক্ত আছে। তো 4টে অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, তার মানে 4 নম্বর কার্বনটা হয়ে গেল আমার sp3 হাইব্রিডাইজ। 5 নম্বর কার্বনটা আবার কটা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, এই 5 নম্বর কার্বনটা একটা যুক্ত আছে 4 নম্বর কার্বনের সঙ্গে, এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, আর 6 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে 5 নম্বর কার্বনটা এই 1 2 3খানা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, মানে এটা হয়ে গেল আমার sp2 হাইব্রিডাইজ। সিমিলারলি 6 নম্বর কার্বনটা এখানে 2খানা হাইড্রোজেন আর এই 5 নম্বর কার্বনটার সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হয়ে গেল আমার sp2 হাইব্রিডাইজ। এবং sp2 হাইব্রিডাইজের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা 1খানা পাই বন্ড দেখতে পাবো, সেটা হলো 1খানা পাই বন্ড দেখতে পাচ্ছি 5 আর 6 এর ক্ষেত্রে, আর 3 আর 2 যেটা sp হাইব্রিডাইজ সেক্ষেত্রে আমরা বলেছিলাম 2খানা পাই বন্ড দেখতে পাবো। ঠিক এরকম এক সিগমা বন্ডের সঙ্গে আমরা 2খানা পাই বন্ড দেখতে পাচ্ছি এখানে। তো এইভাবে আমরা ইজিলি স্ট্রাকচার দেখে আমরা বন্ড দেখে বলে দিতে পারবো কোন কার্বনটা sp3 sp2 অথবা sp হাইব্রিডাইজ। আচ্ছা, এবার হলো যে হাইব্রিডাইজেশনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি আর বন্ড লেন্থের কি সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট। যে কোনো রকমের অর্গানিক মলিকুলস এর প্রপার্টি এবং পার্টিকুলারলি যখন আমরা রিঅ্যাকশন মেকানিজম শিখবো, তখন যে হাইব্রিডাইজেশন গুলো থাকবে বিভিন্ন ফাংশনাল গ্রুপে, তাদের সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাটাক, ইলেকট্রোফিলিক অ্যাটাক কিরকম ভাবে হচ্ছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রন ট্রান্সফার কিরকম ভাবে হচ্ছে, পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝতে আমাদের সাহায্য করে। তো দেখো হাইব্রিডাইজেশন তো এস আর পি অরবিটালের মধ্যে মোস্টলি হচ্ছে, কার্বনের ক্ষেত্রে আমরা ডি অরবিটালের হাইব্রিডাইজেশন এখানে করছি না, কারণ কার্বনের ডি অরবিটাল নেই। সে যদি sp3d এগুলো হাইব্রিডাইজেশন হয়, যেগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা শিখেছি বা 11 এর বন্ডিং এ আমরা শিখেছি, বা পরবর্তীকালে আমাদের চ্যানেলে আমরা যখন বন্ডিং আর ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আনবো সেই ক্ষেত্রে ডিটেলসে জানবো। বাট আলটিমেটলি এস অরবিটাল আর পি অরবিটালের মধ্যে যখন মিক্সারটা হচ্ছে, তখন এস অরবিটালটা হলো গিয়ে নিউক্লিয়াসের কাছে আছে, লোয়ার এনার্জি, আর পি অরবিটালটা হলো যে নিউক্লিয়াস থেকে দূরে আছে, মানে হায়ার এনার্জি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আবার এস অরবিটালের ক্যারেক্টার বেশি থাকে, তাহলে কি হচ্ছে এখানে দেখো, দ্য এস অরবিটাল ইজ নিয়ারেস্ট টু নিউক্লিয়াস অ্যামং অল দ্য অরবিটালস, অ্যাজ আ রেজাল্ট greater the s orbital contribution to the hybrid orbital, more it is close to nucleus। তার মানে আমার হাইব্রিড অরবিটালে যদি এস এর ক্যারেক্টারটা বেশি থাকে বা এস অরবিটালের কন্ট্রিবিউশন বেশি থাকে, তাহলে কিন্তু যে হাইব্রিড অরবিটালটা তৈরি হবে সেটা নিউক্লিয়াসের কাছে হবে। তুলনামূলকভাবে কোনটার তুলনায় আরেকটা হাইব্রিড অরবিটাল যেখানে এস এর ক্যারেক্টার কম বা এস এর কন্ট্রিবিউশন কম, তাহলে যদি নিউক্লিয়াসটা যে হাইব্রিড অরবিটালটা এগেইন আমার নিউক্লিয়াসের কাছে হবে, সেটার ক্ষেত্রে কি হবে, অলরেডি আমি তোমাদেরকে বলেছি এনার্জিটা লো হবে, অরবিটালের এনার্জিটা লো হবে সেই হাইব্রিড অরবিটালের এনার্জিটা। তার মানে সেটা এগেইন যখন আবার মলিকুলার অরবিটাল তৈরি করবে, সেরকম বড় বড় স্প্লিটিং দেবে, মলিকুলার অরবিটালটা বেশি স্টেবল হবে, নিচে আসবে, বন্ডিংটা বেশি স্টেবল হবে। তো ব্যাপারটা হয়ে গেছে এখানে যে, বাট কোন একটা হাইব্রিডেশন দিয়ে ওই অ্যাটমটাকে আমরা কি বলতে পারি, যে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে কি কমেন্ট করতে পারি, বন্ড লেন্থ তো হলো, অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে আমরা কি বলতে পারি। এবং এস ক্যারেক্টার বেশি থাকলে পরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের অরবিটালটা নিউক্লিয়াসের অনেক কাছে চলে আসে, আর অরবিটাল যখন নিউক্লিয়াসের অনেক কাছে চলে আসে, তখন যেটা হয় কি, আউটার অরবিটালে ইলেকট্রনের উপর যে অ্যাট্রাকশন ফোর্সটা নিউক্লিয়াসের বেড়ে যাচ্ছে, তার মানে আমার ইলেকট্রোনেগেটিভিটিটা এখানে বেড়ে যাচ্ছে। তোমরা যারা ইলেকট্রোনেগেটিভিটি পড়েছো
ইয়েতে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল ইয়েতে, তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি হলো গিয়ে বেসিক্যালি অ্যাটমের সাইজ যত ছোট হয় তত আউটার অরবিটালের উপর নিউক্লিয়াসের এফেক্টটা যত বেশি হয় তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। কারণ তখন হয় কি, আউটার অরবিটাল ইলেকট্রনের সঙ্গেই তো বন্ড করে আরেকটা ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করা হয়। আউটার অরবিটালে ইলেকট্রন গুলো থাকে, বন্ডিং ইলেকট্রন গুলো, তখন নিউক্লিয়াসটা, ওই ছোট অ্যাটমের নিউক্লিয়াসটা ওই ইলেকট্রন গুলোকে নিজেদের দিকে টানতে পারে, ওই জন্য বন্ডেড ইলেকট্রন পেয়ারটা ওই ছোট অ্যাটমের দিকে সরে যায়, তাই জন্য ওটা ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়ে যায় বলা হয় আমাদের। তো একটা ইলেকট্রোনেগেটিভিটি হাই হলে পরে কোনো অ্যাটমে যে বন্ডেড ইলেকট্রন পেয়ারকে নিজেদের দিকে টেনে নেয়, কারণ ওর সাইজটা ছোট, ওর আউটার অরবিটাল যেখানে ওই দুটো ইলেকট্রন আছে, বন্ডিং ইলেকট্রন গুলো আছে, তার ওপর অ্যাট্রাকশনটা নিউক্লিয়াসের অনেক বেশি হচ্ছে, এবং সেই কারণে ওরা কাছে চলে আসছে, ওই দিকটায় চলে শিফট হচ্ছে। তো এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট। মধ্য কথা হলো যে আমার যদি এস ক্যারেক্টারটা বেশি হয় হাইব্রিড অরবিটালে, আমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে। তার কারণটা হলো যে এস অরবিটালটা ইসব নিউক্লিয়াসের কাছে থাকে, এবং যখন এস ক্যারেক্টার হাইব্রিড অরবিটালে বেড়ে যায় তখন হাইব্রিড অরবিটালটা নিউক্লিয়াসের অনেকটা কাছে চলে আসে, মানে হাইব্রিড অরবিটালের নিউক্লিয়াসের কাছে আসার প্রপার্টিটা বেড়ে যায়। মানে পাতি কথায়, আমি যদি ধরো কোকাকোলা থামস আপের সঙ্গে মেশাচ্ছি, কোকাকোলার যদি আমি অনেকটা বেশি নিই, কোকাকোলার ধরো ফান্টার সঙ্গে মেশাচ্ছি, কোকাকোলা যদি অনেকটা বেশি নিই আমি, তাহলে অবশ্যই আমার ওই মিক্সারটা কোকাকোলার টেস্টটা বেশি আসবে দেন ফান্টার টেস্ট। ঠিক তেমনি ভাবে এখানে এস এর ক্যারেক্টারটা বেশি আসবে। আর কোকাকোলার যে টেস্ট বলতে আমি কি বলতে চাইছি, কোকাকোলার যে টেস্ট এক্স্যাক্টলি ফিলিংস, ওই ফিলিংস গুলো বেশি আসবে ওই মিক্সারটায়। আর এস এর ক্যারেক্টার বলতে এখানে বোঝা যাচ্ছে এস এর ওয়ান অফ দ্য ক্যারেক্টার নিউক্লিয়াসের খুব কাছে দেখা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই হাইব্রিড অরবিটালে ওই নিউক্লিয়াসের কাছে চলে আসবে, বা নিউক্লিয়াসের কাছে থাকার প্রপার্টিটা ওর বেড়ে যাবে, বা ও নিউক্লিয়াস থেকে দূরত্বটা কমে যাবে, স্টেবিলিটিটা হাই হয়ে যাবে। আচ্ছা, এসপি হাইব্রিডাইজড অরবিটালে আমরা জানি এস 50%, কারণ একটা এস একটা পি, 50% এস ক্যারেক্টার। তো এটা হলো যে মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp2 হাইব্রিডাইজড কার্বন। এখানে 33.3% এস এস থাকে sp2 তে। আর sp3 এর ক্ষেত্রে আবার sp2 হাইব্রিডাইজার থেকে কিন্তু হাইব্রিডাইজড কার্বন কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ দেন sp3 হাইব্রিডাইজড কার্বন, কারণ sp3 হাইব্রিডাইজড কার্বনে এস ক্যারেক্টার 25% থাকে। ঠিক একই রকম ভাবে বন্ডের লেন্থে কিভাবে হলো, এবার তোমরা অলরেডি বুঝতে পারছো যে এসপি যেহেতু এস ক্যারেক্টার বেশি, ওটা তো নিউক্লিয়াসের কাছে বেশি আছে অরবিটালটা, তার মানে ওক্ষেত্রে দাঁড়িয়ে ওটা ছোট হয়ে যাচ্ছে অরবিটালটা। এবার এবার যখন ওরা বন্ড তৈরি করছে, ওই বন্ড লেন্থটাও কিন্তু আমার ছোট হয়ে যায়। তো এক্ষেত্রে কি হচ্ছে, এসপি হাইব্রিড অরবিটাল কন্টেন্স মোস্ট এস ক্যারেক্টার, হ্যান্স ইট ইজ ক্লোজার টু নিউক্লিয়াস অ্যান্ড ফর্মস শর্টার অ্যান্ড স্ট্রঙ্গার বন্ড দেন sp3 হাইব্রিড অরবিটাল। মানে sp2 এর থেকে বেশি স্ট্রঙ্গার বন্ড করে, আর sp2 টা sp3 এর থেকে বেশি স্ট্রঙ্গার বন্ড করে। ওটাই আমি লিখেছি যে পরের লাইনে দা sp2 হাইব্রিড অরবিটাল ইজ ইন্টারমিডিয়েট এস ক্যারেক্টার 33% থাকে। তো এটা ইন বিটুইন sp আর sp3 এর মধ্যে থাকে। তো বিটুইন sp3 এন্ড sp এর মধ্যে থাকে, হেন্স দ্য লেন্থ এন্ড এনথালপি অফ দ্য বন্ডস, মানে বন্ড এনার্জি ইট ফর্মস আর অলসো ইন্টারমিডিয়েট বিটুইন দেম। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেটা হচ্ছে, সেটা হচ্ছে sp sp অ্যাটম, কার্বনের sp অ্যাটম দিয়ে যে বন্ডটা তৈরি হচ্ছে, দুটো sp অ্যাটম কার্বন, একটা কার্বনের sp অ্যাটম আর একটা হাইব্রিডাইজ কার্বন, দুটো sp হাইব্রিডাইজ কার্বন যে বন্ড তৈরি করছে, তাদের বন্ড লেন্থটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, এনার্জিটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেন দুটো কার্বন যখন sp2 হাইব্রিডাইজ অবস্থায় বন্ড তৈরি করছে। sp2 হাইব্রিডাইজের ক্ষেত্রে আবার যে বন্ড লেন্থ বা বন্ড স্ট্রেংথ হচ্ছে, সেটা কিন্তু আবার বেশি হয়ে যাচ্ছে দেন sp3 এর ক্ষেত্রে। দুটো কার্বন যখন sp3 হাইব্রিডাইজ অবস্থায় আছে, তারা যখন বন্ড তৈরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার বন্ডটা তুলনামূলকভাবে sp2 থেকে বেড়ে যাচ্ছে। একটা ভ্যালু দিলে পরে আমরা বুঝতে পেরে যাবো। দেখো সিসি যে sp3 যখন বন্ড করছে সিঙ্গেল বন্ড, এটা 1.54 অ্যাংস্ট্রম হচ্ছে, বাট sp2 সিসি সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে 1.47 অ্যাংস্ট্রম। মানে এইটার তুলনায় sp3 এর তুলনায় sp2 এর সাইজটা বন্ডটা কমে যাচ্ছে, আর sp এর ক্ষেত্রে আরো কমে যাচ্ছে 1.38 অ্যাংস্ট্রম। বন্ড এনার্জি আমরা জানি বন্ড লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, তার মানে বন্ড এনার্জি এখানে বেড়ে যাচ্ছে যখন sp3 থেকে sp2 তে যাচ্ছে আর sp2 থেকে sp তে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে যে ইন কেস অফ sp3 ইন ইথেন ফ্রি রোটেশন অফ সিসি সিঙ্গেল বন্ড ইজ টেকিং প্লেস অ্যাট রুম টেম্পারেচার। Two extreme of all possible species generated during this rotation of the carbon-carbon single bond are known as eclipse and staggered form. এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে যখন sp3 বন্ড তৈরি করে, যেমন ইথেনের ক্ষেত্রে, তখন এই যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলো তো মানে এই দুটো এই বন্ডের রেসপেক্টে তো রোটেশন হচ্ছে। তো এই হাইড্রোজেন গুলো আইদার একে অপরের অপোজিটে থাকতে পারে, আর অথবা মানে এরকম অবস্থায় থাকতে পারে যেখানে দাঁড়িয়ে হাইড্রোজেন গুলো মানে সামনের দিকের কার্বনের হাইড্রোজেন গুলো পেছনের দিকের তুলনায়
একটা ডিস্টেন্স মেনটেন করে আছে, তো এইটাকে স্ট্যাগার্ড ফরমেশন বলে। আর এইটাকে যে ক্ষেত্রে দাঁড়িয়ে ওভারল্যাপ করে আছে এটাকে ইক্লিপস ফরমেশন বলা হয়। আচ্ছা, আর এই যে আকার ধরনটা, এইটাকে কিন্তু আমরা দুরকম ভাবে দেখছি, একটা শর্টস প্রজেকশন আর একটা এটাকে বলছে হয় নিউম্যান প্রজেকশন। তো এখানে ব্যাপারটা আর কিছুই না, এখানে কার্বন কার্বন রোটেশনে ডিফারেন্ট জায়গাটাকে বোঝানো হচ্ছে যে কার্বন কার্বন যে রোটেশন, সিঙ্গেল বন্ডের রোটেশন আমরা দেখতে পাই, তার জন্য দুটো কার্বনের যে লিগ্যান্ড গুলো থাকে সেই লিগ্যান্ড গুলো আইদার একে অপরের ওভারল্যাপ করে যায়, এই স্ট্রাকচারটা যেরকম দেখা যাচ্ছে এটা ইক্লিপস পজিশন বলা হয়, অথবা একটা পজিশন থাকে যখন এরা একে অপরের থেকে হাইয়েস্ট ডিস্টেন্স মেনটেন করে থাকে, যেরকম এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেন থেকে 180 ডিগ্রি ডিস্টেন্সে আছে, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের তুলনায় 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে, আবার এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের তুলনায় 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। তো এই ক্ষেত্রে ওরা কিন্তু একে অপরের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করছে, এইটাকে বলা হয় স্ট্যাগার, এবং বোঝা যাচ্ছে এই ফর্মটা খুব স্টেবল ফর্ম দেন এই ফর্মটা, কারণ এখানে ঘাসাঘাসিটা অনেক বেশি হচ্ছে, রাইট? এখানে আবার বন্ডিং গুলো নিজেদের কাছে চলে আসছে, এখানে বন্ড গুলো নিজেদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, বন্ড গুলো কাছে চলে আসা মানে বন্ডের ইলেকট্রন গুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে বা রিপালশন করছে, কিন্তু দূরে চলে যাওয়া মানে ওরা আগেই আবার রিলিফ পাচ্ছে। বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেরকম খুব ফ্রিলি রোটেশন হচ্ছে, যখন আমাদের দুটো অ্যাটম যদি ব্রোমিন দিয়ে আমি সাবস্টিটিউট করে দিই, ব্রোমিন যেহেতু বড় অ্যাটম, এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রোটেশনটা মানে ক্রস করাটা ইজি হচ্ছে না, কলিশন হচ্ছে। সেই জন্য এই টাইপের মলিকুলস এর ক্ষেত্রে CH2 যেখানে থাকে সেখানে বন্ড রোটেশন ইজ রেস্ট্রিক্টেড অ্যাট লো টেম্পারেচার ডিউ টু বিগ সাইজ অফ ব্রোমিন, এবং আইসোলেশন অফ টু ফর্মস আর পসিবল। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বন্ড রোটেশনটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এই জন্য লো টেম্পারেচারে এনিহাও বন্ড রোটেশন কিন্তু একটু কমে যায়। বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লো টেম্পারেচারে নিয়ে গিয়ে এই দুটো স্ট্রাকচারকে আমরা কোনোদিনও আইসোলেট করতে পারিনি। তার কারণটা হলো যে ওভারঅল যেহেতু রেস্ট্রিকশন নেই বন্ড রোটেশনে, লো টেম্পারেচারে নিয়ে যাওয়ার পরে এরা খুব জোরে ঘুরতে থাকে এবং এদের দুটো স্ট্রাকচারের মধ্যে খুব ডিস্টিংগুইশ থাকে না, ডিফারেন্স থাকে না। বাট এই ক্ষেত্রে ব্রোমিন যখন আমরা দোকানে দিয়ে দিয়েছি, তখন যেহেতু অলরেডি সাইজের জন্য একটা রেস্ট্রিকশন চলে এসছে, তখন টেম্পারেচারটাকে লো করে রেস্ট্রিকশনটাকে আরো বাড়িয়ে আমরা এই দুটো স্ট্রাকচারের মধ্যে, মানে যখন এখানে ব্রোমিন ব্রোমিন আছে, তখন আমরা দেখতে পেয়েছি যে একটা স্ট্রাকচার ইক্লিপসে হয়, একটা স্ট্রাকচার হয়। এটা দেখে কিন্তু এই প্রুফটা এসছে যে কিভাবে এই সিসি যখন sp3 বন্ড হয়, তখন যে বাকি তিনটে ওদের অ্যাটম থাকে সেই অ্যাটম গুলো 3D স্পেসে কিরকম থাকে। এই স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট যখন আমরা মেকানিজম ড্র করবো বা মেকানিজম আঁকবো। রিসেন্টলি আমাদের নিটে একটা কোশ্চেন এসেছে যেটা হলো গিয়ে ব্রোমিনেশন অ্যালকিনের, এবং প্রোডাক্ট দেখানো হয়েছে কি প্রোডাক্ট ফর্ম হবে, যে ওটা কিন্তু প্রোডাক্টটা নিউম্যানে দেখানো হয়েছে, এবং মেকানিজমটা আমরা যারা সহজ বা নিউম্যানে এই স্ট্রাকচার দেখে করতে জানি তাদের কিন্তু কোনো রকম ভাবেই ফিশারে নিয়ে গিয়ে কনভার্ট করার দরকার হবে না। ওই কোশ্চেনের অ্যান্সারটা উইদিন আ মিনিট বা উইদিন 30 সেকেন্ড করা যায়। এই মেকানিজম গুলো যখন আমরা জানবো তখন আমরা দেখবো কিভাবে ওটা করা যায়। তো CsP2 ডবল বন্ড ইন ইথেনের ক্ষেত্রে আমাদের বন্ডের লেন্থটা হয়ে যাচ্ছে 1.33 অ্যাংস্ট্রম। অবভিয়াসলি এটা সিঙ্গেল বন্ডের তুলনায় অনেক কম, আমরা জানি ডবল বন্ডের যেহেতু এনার্জি বেশি, সেই জন্য সিঙ্গেল বন্ডের তুলনায় এর এনার্জি যেহেতু বেশি থাকে সেজন্য ডিস্টেন্সটা কম থাকে। আর CsP2 বন্ড এনার্জিও অনেক হায়ার থাকে CsP3 তুলনায়। এটা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে তোমাদের, 598 কিলোজুল পার মোল, এটা 347 কিলোজুল পার মোল। আচ্ছা, the extra 2p orbital of carbon in case of sp2 hybridization should be parallel to each other to be capable of maximum overlap. এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন আমাদের পাই বন্ড গুলো তৈরি হচ্ছে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পি অরবিটাল গুলো নিজেদের মধ্যে প্যারালালি থাকবে, যাতে করে এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, তো আরেকটা যে ইনফরমেশন সেটা হচ্ছে রোটেশন অফ সিসি বন্ড সিগমা বন্ড ইন অ্যালকিন ক্যান লিড টু দ্য রিয়াকশন অফ pi overlapping, breaking the parallel position of the 2p orbital and hence is restricted. কারণ যখন আমাদের অ্যালকিনের যে সিসি ডবল বন্ডটা হচ্ছে তখন সেই সিসি ডবল বন্ডে যেটা হচ্ছে যে পি অরবিটাল গুলো তো প্যারালালি আছে নিজেদের, তো তারা বেস্ট ওভারল্যাপটা করছে যখন তারা প্যারালালি থাকছে। তো যখন আমি ওদেরকে রোটেশন করতে যাচ্ছি তা পি অরবিটালটা কিন্তু নিজেদের প্যারালাল পজিশন থেকে সরে যাচ্ছে, তো বন্ডটা ভেঙে যাচ্ছে। আর বন্ড ভাঙাটা কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয়, সেই জন্য ডবল বন্ডের ক্ষেত্রে আমরা কোনো রোটেশন দেখতে পাচ্ছি না, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। The pi electrons are labile, ready to react and distributed in two lobes above and below the plane of the molecules. মানে এক্ষেত্রে যখন পাই ইলেকট্রন গুলো থাকে ডবল বন্ডে তারা কিন্তু লাবাইল হয়, আমরা জানি ল্যাটেরাল ওভারল্যাপের জন্য এটা লাবাইল হয়, বন্ডিংটা স্ট্রং হয় না, এবং অ্যাবভ আর বিরোধী প্লেনে এরা থাকে। এবং
মানে যে সিগমা বন্ডটা হয় প্রথম সিগমা বন্ডের উপরে আর নিচে পাই ইলেকট্রন ক্লাউডটা থাকে, এবং এরা কিন্তু খুব ইজিলি রিয়াক্ট করতে পারে। এই ইনফরমেশন গুলো কিন্তু এগেইন মেকানিজম ড্র করার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা ইনফরমেশন আমরা যেটা কি পাচ্ছি এখানে কি হচ্ছে না, এই যে সিএসপি যে বন্ডটা আছে সেটা খুব হাই এনার্জি, 812 কিলোজুল পার মোল, গ্রেটার দেন অবশ্যই যে সিএসপি টু ডাবল বন্ড সেটার তুলনায়। অ্যান্ড সিএসপি বন্ড লেন্থ সেটাও হলো যে খুব ছোট সাইজ দেন সিএসপি টু ডাবল বন্ড। এগুলো মোটামুটি অলরেডি তোমরা জানো, তো তাও আমি একটা রিভাইজ করিয়ে দিলাম। তো এইগুলো হলো গিয়ে কার্বন কার্বন বন্ডের হাইব্রিডেশন এবং স্ট্রাকচার এবং প্রপার্টি বেসিক্যালি। এরপর আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে কার্বন অক্সিজেন বন্ডস আর কার্বন নাইট্রোজেন বন্ড, এইগুলোর বন্ডিং অরবিটাল কিরকম হয়, এগুলোর বন্ডিং এর কি কি ফিচার্স আছে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে when oxygen forms two sigma bonds with two defined atom, ওটা কিন্তু sp3 hybridized হয়, সেটা আমরা অলরেডি জানি। আর অক্সিজেন যখন একটা ডবল বন্ড করে উইথ অনলি ওয়ান কার্বন অ্যাটম তখন সেটা হয়ে যায় sp2 হাইব্রিডাইজ। যেরকম এখানে দেখো একটা ইথার মলিকুল আমি নিলাম, এক্ষেত্রে দুটো কার্বনের সঙ্গে সিএস3 সঙ্গে বন্ড করেছে sp3 হাইব্রিডাইজ, বাট এক্ষেত্রে একটা কিটোন ধরো অ্যাসিটোনে যখন ডবল বন্ড করে তখন এটা হয়ে যাচ্ছে sp হাইব্রিডাইজ। এক্ষেত্রে এগেইন কার্বন অক্সিজেন বন্ড লেন্থটা কিন্তু আমার 1.42 অ্যাংস্ট্রম হচ্ছে, আর এখানে যেহেতু ডবল বন্ড হচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে, আর এনার্জিটাও এটার তুলনায় এখানে অনেক বেশি হচ্ছে। তো আর অ্যাঙ্গেলটা এবার আমাদের জানতে হবে যে sp3 তে আমরা জানি 109°28', কিন্তু যেহেতু এখানে কার্বন কার্বন বন্ড এটা একটু ডিফারেন্ট হয়ে যায়, যেহেতু ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে কার্বন অক্সিজেনের সঙ্গে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে 110° কাছাকাছি দেখায়, আবার এখানে sp2 হাইব্রিডাইজেশনের জন্য এটা 120° দেখায়। তো ইন CO গ্রুপ বোথ দ্য কার্বন অ্যান্ড অক্সিজেন আর sp2 হাইব্রিডাইজ অ্যান্ড বন্ডস লুক লাইক বিলো, যেটা দেখানো হয়েছে ফর্মালডিহাইডে। আচ্ছা, এইবার দেখো এই ফর্মালডিহাইডের যে এটা সরি অ্যাসিটোনের যে বিলো বলতে এই এই পিকচারটা আমি বলতে চাইছি। তো এখানে কি হচ্ছে, কার্বন কি হচ্ছে sp2 হাইব্রিডাইজ, অক্সিজেন sp2 হাইব্রিডাইজ। আমরা জানি sp2 হাইব্রিডাইজ মানে তিনটা অরবিটাল থাকবে, এখানে দেখো লাল গুলো হলো কি sp2 হাইব্রিডাইজ অরবিটাল, এখানে অক্সিজেনের লালটা sp2 হাইব্রিডাইজ আর অরেঞ্জটাও কিন্তু sp2 হাইব্রিডাইজ অরবিটাল। কিন্তু এই ক্ষেত্রে অরেঞ্জটাকে আমরা গেরুয়া করে দিয়েছি কারণ এখানে অলরেডি লোন পেয়ার গুলো রয়ে গেছে। তো অক্সিজেনের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি 2s2 2p4। তো 2s2 2p4 মানে এখানে দাঁড়িয়ে দুই দুই চারটে অলরেডি পেয়ার্ড ইলেকট্রন আছে, আর দুখানা ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন আছে। তো ওই যে দুখানা যে সিঙ্গেল ইলেকট্রন আছে তার মধ্যে একটা রয়ে গেছে sp2 তে আর একটা p অরবিটালে রয়ে গেছে, আর দুটো যে পেয়ার অবস্থা আছে ওটা দুটো sp2 তে রয়ে গেছে, কারণ ওটা স্টেবিলাইজ থাকতে চায়, ওরা তো পেয়ার করে নিয়েছে অলরেডি। তো পেয়ার করে নিয়ে ওরা অলরেডি sp2 আর p এর মধ্যে কে বেশি স্টেবিলাইজড অরবিটাল, sp2 অরবিটাল। তো ওরা পেয়ার করে দুটো পেয়ার অরবিটাল ওরা বলেছে ভাই আমাদের একটা ভালো শান্ত ফাঁকা ঘর দিয়ে দে, আমরা ওখানেই সুখে থাকবো, কোনো অসুবিধা নেই, আমরা স্টেবিলাইজড হয়ে থাকবো, হ্যাঁ একটা স্টেবল জায়গা দিয়ে দে। তো ওরা sp2 তে দুটো ঘর নিয়ে চলে গেছে, আর যে দুটো রিঅ্যাক্টিভ ইলেকট্রন গুলো রয়ে গেছে তার মধ্যে একটা রয়ে গেছে লোয়ার এনার্জি sp2 হাইব্রিডাইজ অরবিটাল, আর একটা রয়ে গেছে p অরবিটাল। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কার্বনের ক্ষেত্রে হয়েছে কি যে sp2 তে তো আমার তিনখানা আমার ওইখানে তো চারটে ইলেকট্রন আনপেয়ার্ড, তার মধ্যে তিনটেতে এই আনপেয়ার্ড আছে, তিনটে sp2 তে আনপেয়ার্ড ছিল, তার মধ্যে দুখানা হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং করে দিয়েছে, আর একটা p আর একটা sp2 তে পড়ে আছে। তাহলে এই sp2 মিলে এখন একটা বন্ড করে দিল সিগমা বন্ড, আর এই p এর ইলেকট্রন গুলো মিলে নিজেদের মধ্যে পাই বন্ড এখানে কিন্তু করে নিল। তো এইটা হলো যে ফর্মালডিহাইডের একটা স্ট্রাকচার। এবার ফর্মালডিহাইডে যদি মলিকুলার অরবিটালটাকে আমরা দেখতে চাই তাহলে কিরকম করে দেখবো, দেখো এখানে কিন্তু অনেক কিছু বোঝার বা শেখার আছে, দেখতে কমপ্লিকেটেড লাগে মলিকুলার অরবিটাল স্ট্রাকচার গুলো, কিন্তু বুঝতে পারে খুব ইজি, এবং আমাদের এগুলো বোঝা উচিত পার্টিকুলারলি অর্গানিক রিঅ্যাকশনের মেকানিজম জানার জন্য। দেখো এখানে আমি এনার্জি এখানে কার্ভ এখানে দিয়েছি, এনার্জি আমার বাই অ্যাক্সিসে এনার্জি দিয়েছি। প্রথমে বাঁদিকে কার্বন, ডান দিকে আমার অক্সিজেন। দেখো এক্স্যাক্টলি যেটা বলেছিলাম যে কার্বনের আমার থাকে 2s 2p দিয়ে আমার হাইব্রিডাইজেশন হচ্ছে, অক্সিজেনের 2s আর 2p হাইব্রিডাইজেশন হচ্ছে, কিন্তু আমি কি বলেছিলাম যে অ্যাটমের সাইজ ছোট হলে তার অ্যাটমিক এনার্জি অ্যাটমিক অরবিটাল গুলো এনার্জি কিন্তু তলার দিকে থাকে, মানে অ্যাটমিক অরবিটাল গুলো স্টেবিলাইজ থাকে, আউটার অ্যাটমিক অরবিটাল পার্টিকুলারলি আমরা যখন বলি, তার কারণ তারা নিউক্লিয়াসের কাছে থাকে, তাদের এনার্জি কমে যায়, স্টেবিলাইজ থাকে। এবং এটাই কিন্তু আমরা দেখেছি যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম যে sp3 এর তুলনায় হাইড্রোজেনের 1s অরবিটালের নিচে ছিল, এইখানে দেখো কার্বনের 2s অরবিটালটা কিন্তু
আবার অক্সিজেনের 2s অরবিটালের তুলনায় একটু উপরে আছে, মানে অক্সিজেনটা একটু নিচে আছে, যেহেতু অক্সিজেনের সাইডটা ছোট, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আবার অক্সিজেনের 2p অরবিটালও কিন্তু কার্বনের 2p অরবিটাল থেকে একটু আমরা নিচে এঁকেছি, মানে এনার্জিতে তলা থেকে এনার্জি যদি উপর দিকে বাড়ে, যেরকম ওয়াই অ্যাক্সিস এর ধরো এনার্জি গ্রাফের ওয়াই অ্যাক্সিস যদি হয়, তাহলে এইটার তুলনায় এইটার এনার্জি কম আর এইটার তুলনায় এইটার এনার্জি কম, ঠিক যেরকম বলা হয়েছিল সেরকম। এবার প্রথমে আমরা হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশনে তো আমরা sp2 করব, তাহলে একটা s অরবিটাল দুটো p অরবিটাল নেব, পিটাকে প্রথমে ছেড়ে দিই, পরে দেখছি এই ব্যাপারটা। তাহলে আমার sp2 অরবিটাল এখানে হয়ে গেছে, তিনখানা ইলেকট্রন এখানে চলে এসেছে sp2 তে। আর এইখানে আমার এগেইন 2s 2p, দুখানা পি নিয়ে sp2 করবো। এখানে তো আমি অলরেডি বলেছি যে দুখানা যে ইলেকট্রন গুলো ছিল পেয়ার হয়ে, একটা 2s ছিল একটা 2p তে ছিল, তারা বলেছে ভাই লোয়ার এনার্জি ঘরগুলো আমাকে দিয়ে দে, তারা ওখানে অকুপাইড করে গেছে, তাহলে একটা sp2 অরবিটালে এখানে ইলেকট্রন রয়ে গেছে। তাহলে দেখো এখানেও তিনখানা sp2 অরবিটাল তৈরি হলো, এখানেও তিনখানা sp2 অরবিটাল তৈরি হলো। এইখানে আমার তিনখানা ইলেকট্রন আনপেয়ার, এখানে তিনখানা ইলেকট্রন আমি আনপেয়ার বসিয়ে দিয়েছি। আর এখানে আমার একখানা ইলেকট্রন আনপেয়ার আছে sp2 তে, আর একখানা p তে পড়ে আছে, যেটা আমরা পরে দেখছি। তো এখানে sp2 তে একটা আনপেয়ার ইলেকট্রন রেখেছি আর বাকি দুটো পেয়ার ইলেকট্রন রেখে দিয়েছি। এটা হলো গিয়ে আমার লোন পেয়ার। এই অক্সিজেনের মাথায় যে দুটো দুটো চারটে ফুটকি তোমরা দেখতে পাও যে লোন পেয়ার, এগুলো কিন্তু এই অ্যাটমিক অরবিটালে sp2 হাইব্রিডাইজ অ্যাটমিক অরবিটালে রয়ে গেছে। এবং দেখো এর এনার্জিটা কিন্তু তুলনামূলকভাবে সবকটা এই অ্যাটমিক এনার্জি এখনো পর্যন্ত যতগুলো দেখছো তার মধ্যে লোয়ারটাতেই আছে, যেটা থাকার কথা। তাহলে এবার যেটা হচ্ছে, এখানে আবার যে দুখানে সিঙ্গেল ইলেকট্রন আছে তারা তো আবার হাইড্রোজেনের সঙ্গে করবে, হাইড্রোজেনের জন্য বরাদ্দ, তো এটাকে আমি 2sp2 ইউজিং 2 হাইড্রোজেন রেখে দিয়েছি। তাহলে এইখানে যে আমার একটা sp2 আছে আর এইখানে একটা sp2 আছে, এরা এবার বন্ড করবে। বন্ডটা করবে কিভাবে? এইবার দেখো আগে কি হয়েছিল, সমান সমান ছিল, তো সমান ওপরে সমান নিচে নিয়ে গেছিলাম। এইবার আমি কি বলছিলাম যে লোয়ারটার থেকে লোয়ারে আসবে আমার যে বন্ডিংটা, আর হায়ারটা থেকে হায়ারে যাবে আমার অ্যান্টি বন্ডিংটা। তো এগেইন স্প্লিটিংটা খুব হাই হয়েছে, sp2 sp2 ওভারল্যাপ করেছে, কিন্তু যেহেতু দুটো sp2 এনার্জি আলাদা, এখন একটা কার্বনের sp2 একটা অক্সিজেনের sp2, ওই জন্য এখানে দাঁড়িয়ে আমার এখানে যেটা চলে এসেছে, এটা লোয়ারটা থেকে লোয়ারে চলে এসেছে sp2টা, এই মলিকুলার অরবিটালটা, আর এইখানে একটা সিগমা স্টার তৈরি হয়েছে ওপরে। তাহলে এই যে দুটো ইলেকট্রন আমার এখানে বন্ডিং করছে, এই বন্ডিং ইলেকট্রন গুলো sp2 সিগমা বন্ডিং অরবিটালে, বন্ডিং মলিকুলার অরবিটালে চলে গেল, আর এখানে সিগমা স্টারটা ফাঁকা হয়ে গেল। তাহলে পড়ে রইলো আমার দুটো 2p ইলেকট্রন। এবং 2p গুলোও দেখো আমি কিন্তু একটু ডিফারেন্স এনার্জি দিয়েছি, তার কারণটা হলো কি, এগেইন অক্সিজেনের সাইজটা যেহেতু ছোট, সেই জন্য এই 2pটা এই 2pর তুলনায় ডেফিনেটলি এনার্জি ডিফারেন্স হবে, এটা তলায় থাকবে এটা উপরে থাকবে। তো যেটা হাইব্রিডাইজ হচ্ছে না সেই 2p গুলোও কিন্তু ডিফারেন্স হচ্ছে এনার্জি, সেটারও কোনো চেঞ্জ হচ্ছে না। এবং হাইব্রিডাইজেশনের আগে যে 2p যেখানে থাকছে ওই 2p আর এই 2p একই জায়গায় আছে। তো এইখানে যে ইলেকট্রন দুটো আছে, এবার দেখো এই অ্যাটমিক অরবিটাল গুলো যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করার জন্য এগেইন আবার এবার 2pর ক্ষেত্রে আমি বলেছি যে যেহেতু হাই এনার্জি অ্যাটমিক অরবিটাল, ওভারল্যাপটা খুব একটা ভালো হচ্ছে না, ওই জন্য এদের পাই এবং পাই স্টারটা সবসময় সিগমা সিগমা স্টার স্প্লিটিং এর মধ্যেই থেকে যায়, খুব বেশি স্প্লিট করতে পারে না, খুব বেশি তলায় বা উপরে যেতে পারে না, যেহেতু ওদের ওভারল্যাপটা খুব একটা ভালো হয় না। ওভারল্যাপ যত ভালো হবে তত এটা স্প্লিট করবে তত ভালো, সেটা মাথায় যায়। তাহলে এটা পাই এবং পাই স্টার আছে এবং দুটো ইলেকট্রন আমার পাই অরবিটালে চলে গেল। তাহলে দেখো দুখানা আমার সিগমা ইলেকট্রন, দুখানা পাই ইলেকট্রন, এই জন্য সি ডাবল বন্ড হয়ে গেল, দিকে পাই স্টার সিগমা স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলো অ্যাজ ইউজুয়াল আবার খালি থেকে গেল। এটা হলো সি ডাবল বন্ড ওয়ে আমার স্ট্রাকচার। আর হলো নাইট্রোজেনের সঙ্গে কিভাবে কার্বন বন্ড করে, এটাকে আমি খুব ফাস্ট বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে নাইট্রোজেন ফর্মস সিগমা বন্ড, যদি তিনখানা অ্যাটমের সঙ্গে সিগমা সিগমা বন্ড করে তাহলে সেটা হলো গিয়ে sp3 হাইব্রিডাইজ। যখন নাইট্রোজেন ফর্মস 2 সিগমা বন্ডস এন্ড 1 পাই বন্ড, ইট ইজ sp2 হাইব্রিডাইজ। ঠিক যেরকম আমরা কার্বনের ক্ষেত্রে শিখেছিলাম অনেকটা ওরকমই, কিন্তু কার্বনের ক্ষেত্রে চারটে ছিল আর এখানে নাইট্রোজেনের ব্যালেন্সে 3 বলে, নাইট্রোজেনের 3 ব্যালেন্সে 3টে যদি সিগমা বন্ড করে তাহলে sp3 হাইব্রিডাইজ। নাইট্রোজেন যদি দুখানা সিগমা বন্ড করে একখানা পাই করে তাহলে সেটা হলো গিয়ে sp2 হাইব্রিডাইজ। আর when নাইট্রোজেন ফর্মস 1 সিগমা বন্ড এন্ড 2 পাই বন্ড, তখন নাইট্রোজেন হয়ে যায় sp হাইব্রিডাইজ। তার মানে নাইট্রোজেন যে মলিকুলটা, ধরো তার মধ্যে কিন্তু নাইট্রোজেন যদি জিজ্ঞেস করে নাইট্রোজেন মলিকুলে, মানে এই নাইট্রোজেন যে মলিকুলটা আছে এইখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি, তোমরা বলে দিতে পারবে sp হাইব্রিডাইজ, কারণ একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড আছে, দেখো এটাই বলছে হলো যে sp হাইব্রিডাইজ। ওই জন্য এটা কিন্তু 180 ডিগ্রি লিনিয়ার অ্যাটম হচ্ছে এখানে। তাহলে এভারেজ বন্ড লেন্থ এন্ড বন্ড এনার্জি অফ সিএন বন্ড সিঙ্গেল বন্ড হলো 1.47 অ্যাংস্ট্রম, জাস্ট ফর ইনফরমেশন। এবং সিএন ডবল বন্ডের ক্ষেত্রে এটা ডেফিনেটলি কম হবে, সিএন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এনার্জিতে 305 কিলোজুল পার মোল, আর সিএন ডবল বন্ডের ক্ষেত্রে
ডিসটেন্সটা হলো 1.29 অ্যাংস্ট্রম এবং এনার্জিটা হলো যে 616 কিলোজুল পার মোল। আর ফর সি ট্রিপল বন্ডের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আরো কম লেন্থ হয়ে যাচ্ছে 1.16 অ্যাংস্ট্রম এবং এনার্জিটা হলো যে 893 কিলোজুল পার মোল। তো এইটা হলো কমপ্লিট হলো গিয়ে তোমার কার্বনের যত বন্ডিং হয়, কার্বন কার্বন নিজেদের বন্ডিং এবং কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন যত বন্ডিং হয় তাদের যে ক্যারেক্টারিস্টিক, তাদের যে জায়গাটা, সেই ব্যাপারটাকেই এখানে বোঝানো হলো এবং হাইব্রিডাইজেশন বোঝানো হলো, হাইব্রিডাইজেশনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি ক্যারেক্টার বোঝানো হলো, তারা কিভাবে ইলেকট্রন গুলো থাকে সেটা বোঝানো হলো। এই থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন ফিউচার আমাদের, যখন আমরা শিখবো মেকানিজম বা অ্যারো দিয়ে মেকানিজম আমরা করা শিখবো, যখন বন্ড ভাঙা বন্ড গড়া এই সমস্ত জিনিসগুলো শিখবো অর্গানিক রিয়াকশনের, সেটা কিন্তু এই জায়গাটাকে জানা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে কনজুগেশন। কনজুগেশন সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হলো গিয়ে, যখন দুটো ডবল বন্ডস separated by just one single bond, these two double bonds are called conjugate। মানে কনজুগেট বলতে আমি বলার চেষ্টা করছি একটা ডবল বন্ড আছে আর একটা সিঙ্গেল বন্ড আছে আর একটা ডবল বন্ড আছে, এই সিস্টেম মানেই কনজুগেশন, এটাও কনজুগেশন, এই হলো গিয়ে কনজুগেশন চলে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম করে কনজুগেশন তৈরি হয়, এটাকে কনজুগেশন সিস্টেম বলে। ডবল বন্ডস সেপারেটেড বাই টু সিঙ্গেল বন্ডস আর নট কনজুগেটেড, মানে আমি বা বলতে পারি নো সিঙ্গেল বন্ড সেপারেশন থাকলেও সেটা কনজুগেটেড হয় না। মানে ধরো এই কার্বন আছে, কার্বনটা এদিকে দুদিকে এরকম ডবল বন্ড আছে CH2 CH2, এইটা কিন্তু কনজুগেশন নয়, এটা কিন্তু কোনো মতেই কনজুগেশন নয়। বা ধরো সি আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, এইখানে ডবল বন্ড না এসে আরেকটা সিঙ্গেল বন্ড হলো, তারপর আবার ডবল বন্ড এলো, এইখানে কিন্তু আমার ধরো ডবল বন্ডটা আছে এখানে এই জায়গাটা, তাহলে এইটা কিন্তু কোনো মতেই নিজেদের মধ্যে কনজুগেশনে নেই। ঠিক আছে, তো এই ব্যাপারটা হলো গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে একটা কনজুগেশন মানে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা করে বন্ড দিয়ে সেপারেটেড থাকবে, নট মোর দ্যান ওয়ান আবার নট লেস দ্যান ওয়ান। আচ্ছা, ইন কেস অফ কম্পাউন্ডস উইথ more than one double bonds, it is found that compounds in which double bonds are conjugated are slightly more stable than those in which they are isolated। মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হলো গিয়ে যে কনজুগেটেড ডবল বন্ড গুলো কিন্তু অনেক বেশি স্টেবল হয় দেন আইসোলেটেড ডবল বন্ডের থেকে। যেরকম ধরো এই কম্পাউন্ডটায় কনজুগেটেড ডবল বন্ড আছে, হিট অফ হাইড্রোজেনেশনটা খুব হাই হয়, তার মানে এই কম্পাউন্ডটা স্টেবল হচ্ছে ডবল বন্ডটা। দেন এই কম্পাউন্ডটা যেখানে কনজুগেশন নেই তারা হিট অফ হাইড্রোজেনেশনটা লো হয়ে যাচ্ছে, মানে এটা স্টেবল হচ্ছে না। কনজুগেশনের পিকচারটাকে তোমরা যদি বোঝার চেষ্টা করো কিরকম হয়, দেখো পি অরবিটাল গুলো এই যে নিজেদের মধ্যে প্যারালালি থাকছে, পার্শিয়াল ল্যাটারাল ওভারল্যাপ করছে দুটো, এবং এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে 2 3 4 5 এই চারটে অ্যাটমের ক্ষেত্রে পি অরবিটাল গুলো কিন্তু একে অপরের সঙ্গে 90 মানে প্যারালালি থাকছে, ল্যাটারাল ওভারল্যাপ করছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 2 আর 3 এর মধ্যে পি অরবিটাল ওভারল্যাপ করে একটা ডবল বন্ড করছে 2 3 এর, আর 4 আর 5 এর মধ্যে ওভারল্যাপ করে ডবল বন্ড করছে, এবং পাই ইলেকট্রন গুলো যেরকম অ্যাবভ আর বিরোধী প্লেনে থাকে ওরকম ভাবে আছে। ঠিক এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি হচ্ছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে 1 আর 2 এর মধ্যে পি অরবিটাল গুলো যেগুলো আছে ওভারল্যাপ করছে করে পাই ইলেকট্রন ক্লাউড তৈরি করছে, আর এক্ষেত্রে পাই ইলেকট্রন ক্লাউড তৈরি করছে 4 আর 5 এর মধ্যে পি অরবিটাল গুলো, মাঝখানে কিন্তু একটা অ্যাটম বা দুটো সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড আছে। দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট যেহেতু 3 আর 4 এর যে পি অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলো নিজেদের মধ্যে প্যারালালি আছে, তাহলে এইগুলো কি নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারে, বা এইগুলো কেন নিজেদের মধ্যে বন্ড করে না? তো ফার্স্ট অফ অল বন্ড তো এই দুটো করলে এই দুটো পি ইলেকট্রন ফাঁকা থেকে যাবে, এটা একটা আনস্টেবল ক্যারেক্টারিস্টিক হবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই কারণে এই দুটো পি অরবিটাল মানে 2 আর 3 আর 4 আর 5 নিজেদের মধ্যে বন্ড করে স্টেবল স্ট্রাকচার তৈরি করছে, বাট এইগুলো কি একেবারেই বন্ড করতে পারে না? এখানে একটা কোয়েশ্চেন আছে, এবং এই কারণেই আমাদের কনজুগেট সিস্টেম সম্পর্কে জানতে হবে, কারণ এই যে 3 আর 4 এর মধ্যে যে সিঙ্গেল বন্ডটা আছে এই সিঙ্গেল বন্ডের মধ্যে কিন্তু আমরা ডবল বন্ড ক্যারেক্টার দেখতে পাই। তার মানে এই যে পি অরবিটাল গুলো আছে এগুলোর কিছুটা হলো নিজেদের মধ্যে ইন্টারাকশন করে। তো ইন কেস অফ কনজুগেটেড ডাইন, পার্টিকুলারলি বিউটাডাইন, মানে ধরো এই মলিকুলটাই একটা মিথাইল গ্রুপ নেই, মানে এই পার্টটা জাস্ট নেই, তুমি চিন্তা করো 2 3 4 5 এই চারটে আছে, তো এই বিউটাডাইন যদি আমরা নিই তাহলে এখানে ল্যাটারাল ওভারল্যাপ ক্যান টেক প্লেস বিটুইন অল 4 পি অ্যাটমিক অরবিটালস, তাই তো? তো এই পি অরবিটাল গুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ল্যাটারাল ওভারল্যাপ হতে পারে, এবং এই ল্যাটারাল ওভারল্যাপ গুলো হওয়ার জন্য জেনারেলি
আমরা কি জানি দুটো পি অরবিটাল ল্যাটারাল ওভারল্যাপ করলে পরে দুটো মলিকুলার অরবিটাল দিচ্ছে, দুটো অ্যাটমিক অরবিটাল থেকে দুটো মলিকুলার অরবিটাল হচ্ছে। এবার চারটে পি অরবিটাল এখানে আছে এবং চারটে পি অরবিটাল যখন নিজেদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে এখানে, তখন দাঁড়িয়ে আমাদের চারটে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। খুব ভালো করে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে যখন উই হ্যাভ টু পাই অরবিটালস অ্যান্ড টু পাই স্টার অরবিটালস, মানে ব্যাপারটা হলো যে কি হচ্ছে, এই যে ধরো 2 আর 3-এর মধ্যে যে ডবল বন্ডটা হচ্ছে, এই ডবল বন্ডটা এদের তো আবার হচ্ছে কি, এদের হচ্ছে একটা পাই স্টার হচ্ছে। 4 আর 5-এর মধ্যে যেটা ডবল বন্ড হচ্ছে সেটার ক্ষেত্রে একটা পাই স্টার হচ্ছে। তাহলে এই যে দুখানা আমরা পাই অরবিটাল পেলাম, মানে 2 আর 3-এর মধ্যে যে ডবল বন্ড হচ্ছে তার একটা পাই অরবিটাল, যে ডবল বন্ড মানে যে 2 আর 3-এর মধ্যে যে অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের জন্য একটা মলিকুলার পাই অরবিটাল তৈরি হচ্ছে, আর 4 আর 5-এর মধ্যে অ্যাটমিক অরবিটাল যেগুলো আছে সেগুলো ওভারল্যাপের জন্য একটা পাই অরবিটাল হচ্ছে। টোটাল দুটো পাই অরবিটাল আর দুটো পাই স্টার অরবিটাল আমরা এখানে পাচ্ছি। দেন উই ক্যান ইন্টারেক্ট দেম অ্যাকর্ডিংলি ইন ফেজ আউট অফ ফেজ। ছবি দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটাকে খুব ক্লিয়ারলি বোঝা যাবে। দেখো, একটা হলো গিয়ে, এইটা হলো গিয়ে পাই অরবিটাল। ধরো এই 2 আর 3-এর মধ্যে যেটা হচ্ছে এটা হলো যে পাই অরবিটাল, যেখানে দাঁড়িয়ে পি অরবিটাল গুলো, মানে এটা পাই মলিকুলার অরবিটাল যেখানে যে পি অ্যাটমিক অরবিটাল গুলো নিজেদের মধ্যে ঠিকঠাক ওভারল্যাপ করেছে, ফেজে ইনফেজ ওভারল্যাপ করেছে, করে দুটো পাই অরবিটাল তৈরি করছে। এবার এই পাই অরবিটাল গুলোকে, মানে এই বন্ডটার পাই অরবিটাল আর এই বন্ডটার পাই অরবিটাল গুলো কিভাবে ইন্টারঅ্যাকশন করছে সেটা বোঝার চেষ্টা করছে। মানে এই বন্ডটার জন্য একটা পাই স্টার অরবিটাল তৈরি হবে আর এই বন্ডটার জন্য একটা পাই স্টার অরবিটাল তৈরি হবে। পার্টিকুলারলি পাই যে ওভারল্যাপটা হবে সেটার জন্য, যেটা এই উপরের দিকে পি অরবিটালের ছোট করে আমরা লাস্ট মলিকুলার অরবিটালস গুলোতে করেছি, সিগমাটা বড় স্প্লিটিং হচ্ছে, পাইটা ছোট স্প্লিটিং হচ্ছে। তো সেই পাই পার্টটাকে নিয়ে আমরা এখন কনসিডার করছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে যে পাই অরবিটালটা মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে সেটাকে দেখতে এরকম লাগছে, কারণ এখানে দুখানা পি অরবিটাল নিজেদের মধ্যে বন্ড করছে। তো এই দুটো পাই অরবিটাল যখন ইনফেস কম্বাইন করছে তখন কিরকম করতে হচ্ছে, কারণ দেখো একই দিকে, মানে আমরা যেটা জানি পি এর প্লাস মাইনাস দুটো লোভ থাকে, এখানে ফিল্ড আর এমটি লোভ করে দেখানো হয়েছে প্লাস মাইনাসটাকে। তাহলে ফিল্ড লোভ গুলো একই দিকে আছে আমার, তাহলে ইনফেস কম্বাইন হচ্ছে। আরেকটা হতে পারে এইটার পাইটার সঙ্গে এইটার অ্যান্টি ফেজ হতে পারে, মানে আউট অফ ফেজ, মানে এইটার ফিল্ড ফেজ গুলো এটার অপোজিট রাখছে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এখানে একটা নোট তৈরি হচ্ছে, যেটা আমরা জানি যে দুখানা যখন পাই পি অরবিটাল গুলো যখন প্লাস মাইনাস পাশাপাশি যখন হয়, যখন প্যারালালি হচ্ছে, যখন প্লাসের সঙ্গে প্লাস হচ্ছে, মাইনাসের সঙ্গে মাইনাস হচ্ছে, বন্ডিং হচ্ছে, যখন উল্টে হচ্ছে মানে প্লাসের সঙ্গে মাইনাস মাইনাসের সঙ্গে প্লাস হচ্ছে, তখন একটা নোট তৈরি হচ্ছে, অ্যান্টি বন্ডিং একটা জায়গা তৈরি হচ্ছে। তো এইটা হয়ে গেছে আমার যখন আমার দুটো এরকম আউট অফ ফেজে দুটো পাই মলিকুলার অরবিটালের আমার ওভারল্যাপ করছে। আর পাই স্টার মলিকুলার অরবিটাল গুলো আবার তো ইটসেলফ অ্যান্টি ফেজে আছে, মানে পি গুলো আবার মাইনাসের সঙ্গে প্লাস, প্লাসের সঙ্গে সরি, হ্যাঁ মাইনাসের সঙ্গে প্লাস, প্লাসের সঙ্গে মাইনাস এরকম করে হচ্ছে। তো এইগুলো আবার দুরকম ভাবে নিজেদের মধ্যে করতে পারে, মানে আমি এই দুটো আবার এগেইন 2, 3 আর 4, 5-এর যে ডবল বন্ড গুলো আছে সেই দুটোর পাই স্টার অরবিটাল দেখাচ্ছি। তো এই দুটোর পাই স্টার অরবিটাল আবার নিজেদের মধ্যে একটা করতে পারে কম্বাইন করে ইন ফেজ, মানে যেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে ওরা একই জায়গায় থাকবে, একই ফেজে থাকবে, লাল লাল গুলো আছে। আর একটা করতে পারে যেখানে পুরোটাই সবকিছু উল্টো, মানে এরা তো নিজেদের মধ্যে উল্টোই, সঙ্গে দাঁড়িয়ে এইখানে যেরকম তবুও আমরা এই দুটোকে নিজেদের মধ্যে সেম রাখার চেষ্টা করেছিলাম, এখানে লালটার সঙ্গে এখানে লালটা আবার উল্টো দিকে চলে গেছে, এটা আউট অফ ফেজ। তাহলে এরকম আমাদের চারটে মলিকুলার অরবিটাল তৈরি হতে পারে, যে আমাদের চারটে এই মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে আবার কিভাবে, যে চারটে মলিকুলার অরবিটালের রিয়াকশনে। কোন চারটে মলিকুলার অরবিটালের রিয়াকশনে, যে দুটো পাই বন্ড হচ্ছে আমার কনজুগেট সিস্টেমে, সেই দুটো পাই বন্ডে তো আমার দুটো করে পাই মলিকুলার অরবিটাল আছে, পাই স্টার সেইগুলো আছে। তো সেই পাই স্টার গুলোর ইনফেস পাইয়ের সঙ্গে পাইয়ের ইনফেস, পাইয়ের সঙ্গে পাইয়ের আউট অফ ফেজ, আর পাই স্টারের সঙ্গে পাই স্টারের ইনফেস, পাই স্টারের সঙ্গে পাই স্টারের আউট অফ ফেজ। এই যে কম্বিনেশনের জন্য যে চারটে অরবিটাল তৈরি হচ্ছে, সেরকম ভাবে আমার চারটে মলিকুলার অরবিটাল এখানে তৈরি হয়ে যাচ্ছে যখন আমি দুটো পাই বন্ডকে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করতে অ্যালাউ করছি, যেটা কনজুগেট সিস্টেমে হয়। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি হয়, উই ক্যান রিপ্রেজেন্ট অল 4 মলিকুলার অরবিটাল লাইক দিস, স্ট্যাকড আপ ইন অর্ডার অফ দেয়ার এনার্জি ইন আ মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম। তো কিরকম করে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখো, এইটা হলো গিয়ে এগেন এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মলিকুলার অরবিটাল গুলোকে কম্বাইন করছি। দেখো এইখানে যে পাই আর পাই আছে,
এইটা হলো যে এনার্জি ওয়াই অ্যাক্সিস আছে, পাই আর পাই স্টার তোমরা জানো পাই স্টার উপরে থাকে পাই, তাহলে এইটা ধরো 2 আর 3 যে কার্বন অ্যাটম গুলো আছে তার মধ্যে যে পাই অরবিটালটা, পাই পাই বন্ডিং মলিকুলার অরবিটালটা তৈরি হয়েছে, আর এটা হচ্ছে 4 আর 5 তো এরা যখন নিজেদের মধ্যে রিয়াক্ট করছে, কমপ্লিকেটেড সিস্টেম ডেফিনেটলি, মানে ভালো করে বুঝতে পারবে যে এরা যখন নিজেদের মধ্যে রিয়াক্ট করছে, তখন আমি যেটা দেখালাম ঠিক আগের স্লাইডে, যে একটা হলো যে কম্বাইন করছে ইন ফেজ, যখন সবকটা লাল একই জায়গায় থাকছে তখন প্রথম মলিকুলার বন্ডিং অরবিটালটা তৈরি হচ্ছে, যেটাকে সাই ওয়ান আমরা লিখছি। এখানে আর পাই দিয়ে লিখছি না, কারণ পাই দিয়ে লিখেছিলাম যে অ্যাটমিক অরবিটাল থেকে যে মলিকুলার অরবিটাল গুলো তৈরি হয়েছিল এইগুলোকে পাই দিয়ে লিখেছিলাম অ্যালকিন ওয়ান অ্যালকিন টু এর। এবার অ্যালকিন ওয়ান অ্যালকিন টু এর মধ্যে ইন্টারাকশন করে যখন যে বন্ডিংটা তৈরি করার চেষ্টা করছে, যেটা নিয়ে আমরা দুটো সিগমা বন্ডটা কেন একটু পার্শিয়াল পাই বন্ড হচ্ছে, সেটা আমরা দেখছি যে সিঙ্গেল বন্ডের পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার কেন দেখা যাচ্ছে, যে মাঝখানে যে 1 2 2 আর 3 এর মাঝখানে যে কার্বনের যেটা আছে সেটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা হয়ে যাচ্ছে, এইটা প্রথম আমার হয়ে যাচ্ছে যে ইন ফেজ হচ্ছে, আর আউট অফ ফেজ এটা যখন হচ্ছে তখন দাঁড়িয়ে এটা সাই টু মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। আর 3 নম্বরটা আমরা শিখেছি কি, যে পাই স্টার গুলোর মধ্যে আছে, যেখানে দাঁড়িয়ে মলিকুলার অরবিটাল গুলো ইটসেলফ অ্যাটমিক অরবিটালে আউট অফ ফেজে আছে। এবার এইগুলোর মধ্যে এইগুলো আবার নিজেদের মধ্যে একটা ইন ফেজ হতে পারে, যেখানে একটা পি এর লালটা আরেকটা পি এর লালটার সঙ্গে পাশাপাশি থাকছে, তো এইটা একটু বেটার হচ্ছে। আর একটা হয়ে যাচ্ছে এটা উল্টে আছে, তো এখানে সবকটা অরবিটাল পি অরবিটাল নিজেদের সঙ্গে আউট অফ ফেজে চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর চারটে আমার এখানে মলিকুলার অরবিটাল তৈরি হয়ে গেল। কিভাবে আমি বোঝালাম যে দুখানা পাই অরবিটাল পাশাপাশি থাকার জন্য কনজুগেট সিস্টেমে কিভাবে চারটে এরকম ইন্টারাকশন, দুখানা পাই মলিকুলার অরবিটাল, অ্যাটমিক অরবিটাল নয় কিন্তু, এবারে মলিকুলার অরবিটালের ইন্টারাকশনের জন্য এরকম ভাবে আমার চারটে এক্সট্রা মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে এক্স্যাক্টলি এই সিস্টেমের মধ্যে। এবং এই সিস্টেমের মধ্যে যেটা মলিকুলার অরবিটাল গুলো তৈরি হচ্ছে, সেই অরবিটাল গুলো কিন্তু এখানে যেটা হচ্ছে সেটার মধ্যে, যেহেতু এই দুখানা দুখানা যে চারখানা যে ইলেকট্রন আছে আমার পাই ইলেকট্রন, এটাকে প্রথমে আমি রাখবো সাই ওয়ান এবং সাই টু, যে বেসিক্যালি দুখানা দুখানা আমার পাই ইলেকট্রন গুলো আছে। তো এখানে দেখো যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, দ্য নাম্বার অফ নোডস চেঞ্জেস ইন ফেজেস as you move from one orbital to the next orbital, increases from 0 in psi1 to 3 in psi4। তাহলে যখন psi1 থেকে psi4 এ যাচ্ছি তখন আমার কিন্তু নোড বেরিয়ে যাচ্ছে। নোড মানে কি, যে সমস্ত জায়গাগুলোকে আমার লাল আর সাদাটা উল্টো দিকে আছে, মানে পি অরবিটাল গুলো উল্টো দিকে ইন্টারেক্ট করছে। মানে এইখানে দেখো লালটা লালটা উল্টো দিকে আছে, সবকটা লাল একদিকে আছে সবকটা সাদা একদিকে আছে, কোনো নোড নেই। এখানে একটা ক্ষেত্রে আমার নোড আছে। ঠিক এইরকম সাই3 তে আমার দুটো নোড আমি দেখতে পাচ্ছি, যেটা অটোমেটিক্যালি আগে ছিল এখানে। আর সাই4 এ আমরা তিনখানা নোড দেখতে পাচ্ছি, কারণ এখানে কম্বিনেশনটাই আবার আউট অফ ফেজ হয়েছে। তাহলে এইখানে একটা নোড দেখতে পাচ্ছি, এইখানে একটা নোড দেখতে পাচ্ছি, আর এইখানে একটা নোড দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটা দেখতে পাচ্ছি যে নোটিস দ্যাট p orbitals are making up the pi system are not all shown in same size, their coefficient vary according to the orbitals। মানে এই যে সাইজটা দেখো, এইখানে মাঝখানের যে পি অরবিটাল গুলো সাইজ গুলো বড় করা হয়েছে, তার কারণটা হলো যে এইটা বোঝানো যে এই অরবিটালের কোএফিসিয়েন্টটা এই মাঝখানটায় বেশি, এইটা বোঝানোর জন্য এটা করানো হয়েছে। এইটা দেখো একটা কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন, কিন্তু আমি ওটা লিখেছি যে দিস ইজ আ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ে অফ অরবিটাল সাম টুগেদার, উই নো নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস ম্যাথমেটিক্যালি অর সামথিং। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে psi1 and psi4 have largest coefficient in the middle and psi2 and psi3 has the largest coefficient at the ends। মানে এই দুটো ক্ষেত্রে কোএফিসিয়েন্ট, এই অরবিটালটার কোএফিসিয়েন্ট মিডিলে বেশি, তার মানে হলো গিয়ে এই অরবিটালের যত প্রপার্টি সেটা মিডিলে বেশি। মানে এই অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে এরা মিডিলে বেশি ছড়িয়ে আছে। আর এই অরবিটালের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গুলো কি সাইডের দিকে বেশি, তার মানে এই অরবিটালের যত প্রপার্টি সেগুলো সাইডের দিকে বেশি হয়, মিডিলের দিকে কম হয়। মানে এই ইলেকট্রন গুলো কিন্তু আমার ছড়িয়ে আছে সাইডের দিকে। এরকম করে আমরা মলিকুলার অরবিটালে কিন্তু ইলেকট্রন ক্লাউডটাকেও বুঝতে পারি। খুব অ্যাডভান্স একটা থিওরি কনসেপ্ট, বাট এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার মেকানিজম জানার জন্য। ঠিক তেমন ভাবে সাই3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোএফিসিয়েন্টটা মাঝখানে কম সাইডে বেশি, আর সাই4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্টটা মাঝখানে বেশি সাইডে কম। মানে এই অরবিটালের কোনো প্রপার্টি, এই অরবিটালে যদি আমি কোনোদিনও ইলেকট্রন ঢোকাতে সক্ষম হই, এই ইলেকট্রন গুলো কিন্তু ক্লাউডটা মাঝখানে গিয়ে জড়ো হবে, সাইডে কিন্তু কম থাকবে। তো এইটা জাস্ট মাথায় রাখতে হবে, এটা কিভাবে এলো কেন এলো অত জানার দরকার নেই। তো each orbital holds 2 electrons, so the 4 electrons in the pi system go into psi1 and psi2। কারণ দুটো পাই ইলেকট্রন তো প্রথমে তলা থেকে উপরে ভর্তি হয়, এটা তো আমরা জানি। তো তলা থেকে উপরের দিকে যত যাবে 2 2 4, আর প্রত্যেকটা মলিকুলার অরবিটালে দুটো করে ইলেকট্রন ভর্তি হয়, তো 2 2 4 এখানে আমার হয়ে যাচ্ছে।
So in Psi 1, the lowest energy bonding orbital, the electrons are spread out over all 4 carbon atoms above and below in one continuous orbital. এইবার আমরা Psi 1 টাকে নিয়ে দেখছি। Psi 1 এ কি হচ্ছে, যেহেতু সবকটা ইন ফেজে আছে, তো ইলেকট্রন কিন্তু কোথাও বাধা পাচ্ছে না। এখানে যেরকম একটা নোড আছে, তার মানে এখানে একটা ছেদ আছে, এখানে কিন্তু ইলেকট্রনটা এই দুটোর মধ্যেই শুধু সীমিত থাকছে এই অরবিটালে, এবং পার্টিকুলারলি এই দিকে কনসেন্ট্রেটেড থাকছে। কিন্তু এইখানে কিন্তু ছড়িয়ে পড়ছে পুরোটা জুড়ে, কিন্তু কনসেন্ট্রেটেড থাকছে আবার মাঝখানটায় বেশি কনসেন্ট্রেটেড থাকছে এইখানে ইলেকট্রন। এটা কিন্তু একটা বোঝার জায়গা আছে, যেটা আমরা অরবিটাল স্ট্রাকচার দেখে বলতে পারছি। এবার দেখো এইখানে টোটাল কি হচ্ছে বন্ডিং, যেটা Psi 1 এর ক্ষেত্রে আমরা কি হচ্ছে, যেটা হচ্ছে 3খানা নেট বন্ডিং ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি। এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি। তো there is bonding all there is bonding between all 4 carbon atoms, 3 net bonding interaction আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুখানা বন্ডিং ইন্টারাকশন দেখতে পাচ্ছি, কিন্তু একখানা অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন দেখতে পাচ্ছি যেটা মাঝখানে। তো সেইখানে দাঁড়িয়ে নেট বন্ডিং ইন্টারাকশনটা এক হয়ে যাচ্ছে। এইবার ওটা এখানে বলছে Psi 2 has bonding interaction between carbon 1 and 2 and carbon 3 and 4 এই দুটোর মধ্যে, বাট অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন বিটুইন 2 and 3 এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে। তাহলে টোটাল বন্ডিং ইন্টারাকশন আমরা একখানেই দেখতে পাচ্ছি, এখানে 3খানা বন্ডিং ইন্টারাকশন দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু এটা নেই যে 3খানা বন্ড হচ্ছে, আমরা বন্ডিং ইলেকট্রনগুলোর মধ্যে ইন ফেজ ইন্টারাকশন কটা দেখতে পাচ্ছি, সেটা এখানে 2খানা ছিল, কিন্তু মাঝখানে যেহেতু একটা অ্যান্টি বন্ডিং ছিল, এই জন্য এইটাকে এইখানে লুজ করে, এইটার সঙ্গে একটু লুজ করে দিচ্ছে, ওই কারণে ইলেকট্রনগুলোর ডেন্সিটি গুলো সাইডে গিয়ে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে অ্যান্টি বন্ডিং এগুলো নিয়ে আমাদের বেশি ভাবতে হবে না, কারণ ইলেকট্রন এখানে থাকে না আপাতত। আর স্টিল আমরা দেখে নিই এখানে যেটা হচ্ছে কখানা বন্ডিং ইন্টারাকশন আছে, একটাই শুধু ইন ফেজ ইন্টারাকশন আছে, আর দুটো আমার আউট অফ ফেজ অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন আছে। ওই জন্য টোটাল একখানা অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন এখানে এই টোটাল জায়গা জুড়ে আমরা দেখতে পাবো। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে 3খানা আমার নেট অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন আমরা দেখতে পাচ্ছি, এই 3খানা নোট তৈরি হচ্ছে। তো এইগুলো হলো প্রপার্টি এইখানে দাঁড়িয়ে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে যে বন্ডিং এর প্রপার্টি কিভাবে দেখবো, আমার মেন ব্যাখ্যা করতে হবে যে 2 আর 3 এর মাঝখানে, মানে এই যে মাঝখানে যে আমার যে বন্ডটা আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের যে বন্ডটা আছে, সেটার মধ্যে যে ক্যারেক্টার আমরা ডবল বন্ড ক্যারেক্টার আছে, সেটা কেন আছে সেটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে, এবং আরো অনেক কিছু আমার এখানে বন্ডিং এ এক্সপ্লেন করতে হবে। তো সেগুলো কিভাবে হচ্ছে পার্টিকুলারলি এখানে প্রথমে আমরা দেখবো যে C2 C3 এর মধ্যে যে ডবল বন্ড ক্যারেক্টারটা আছে। এবার দেখো ইন বোথ দ্য অকুপাইড pi orbitals there are electrons between 1 and 2। তাহলে যখন Psi 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে 1 আর 2 এর মধ্যে ইলেকট্রন আছে এবং 3 আর 4 এর মধ্যেও ইলেকট্রন আছে, বাট দ্য অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন বিটুইন 2 and 3 ইন Psi 2 partially cancel out the bonding interaction of the Psi 1। তার মানে Psi 1 অরবিটাল আমার তো টোটাল 4টে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, 4টে মলিকুলার অরবিটালের মধ্যে বন্ডিং এ কন্ট্রিবিউট করছে Psi 1 এবং Psi 2, Psi 3 Psi 4 টা আমরা ভুলে যাই, জাস্ট স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখলেই হলো, অসুবিধা নেই। এবার Psi 1 Psi 2 এর ক্যারেক্টারটা আমরা কি দেখেছি, যে দুখানা ইলেকট্রন আছে, এই দুখানা ইলেকট্রন বন্ডিং ইন্টারাকশন তৈরি করছে 4টে অ্যাটমের মধ্যেই, মানে 3খানা বন্ডিং ইন্টারাকশন তৈরি করছে, এবং তাদের বন্ডিং ইন্টারাকশনটা সব থেকে বেশি হাইয়েস্ট হচ্ছে মিডলে। তার মানে 2 আর 3 এর মধ্যে একটা ভালো বন্ডিং ইন্টারাকশন ওরা ওখানে তৈরি করছে। বাট Psi 2 টা যেখানে আবার দুখানা ইলেকট্রন ওখানেও আছে, কিন্তু এটাও কন্ট্রিবিউট করছে আমার টোটাল বন্ডিং এ। এই Psi 2 তে তো আমরা দেখতে পাচ্ছি যে এই 2 আর 3 এর মধ্যে একটা নোড আছে, যেটা ক্যান্সেল আউট করে দিচ্ছে এর বন্ডিংটাকে, কিন্তু পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারছে না, কারণ হলো যে এই যে নোডটা, এর প্রভাবটা কিন্তু কম। কারণ আমি কি বলেছি, যে কোএফিসিয়েন্টটা Psi 2 এর কোএফিসিয়েন্টটা মিডিলে কম, তো Psi 2 এর যে কোনো প্রপার্টি ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, সেটাই মিডিলে কম সাইডে বেশি। তাহলে এইখানে Psi 1 এর যে প্রপার্টি গুলো মিডিলে বেশি, এবং Psi 1 এর একটা যে প্রপার্টি আছে সেটা হলো গিয়ে বন্ডিং প্রপার্টিটা। তো বন্ডিং প্রপার্টি মিডিলে যেটা আছে সেটা বেশি। Psi 2 এর প্রপার্টি হলো যে অ্যান্টি বন্ডিং প্রপার্টি মিডিলে আছে, কিন্তু আবার Psi 2 এর অ্যান্টি বন্ডিং প্রপার্টি, যে মিডিলে যে অ্যান্টি বন্ডিং প্রপার্টিটা, সেটা যেহেতু মিডিলে কোএফিসিয়েন্ট কম, সেটা কম হয়ে যাচ্ছে। তার মানে এইখানে যে বন্ডিং এর বন্ডিং প্রপার্টিটা এখানে অ্যান্টি বন্ডিং প্রপার্টির থেকে একটুখানি কম হচ্ছে। তার মানে এখানে বন্ডিং দেখা দিলেও এখানে যে অ্যান্টি বন্ডিংটা হচ্ছে, এটা কিছুটা ক্যান্সেল আউট করছে, পার্শিয়ালি ক্যান্সেলস আউট। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, একটা একটা কনসেপ্ট, যে কারণে এই কোএফিসিয়েন্টটা দেখা দরকার। যে কারণে আমি বলেছিলাম যে এইখানে কোএফিসিয়েন্টটা সাইডের দিকে, এইখানে কোএফিসিয়েন্টটা মিডলের দিকে, এখানে আবার কোএফিসিয়েন্ট সাইডের দিকে, এখানে কোএফিসিয়েন্ট মিডলের দিকে, এই কারণে পি অরবিটাল গুলোকে বড় করে আঁকা হয়েছে, এবং বলেছেন যে ক্যালকুলেশন করে এগুলোকে বার করা হয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদের জানা দরকার নেই, আমাদের শুধু জানতে হবে যে
কনজুগেট সিস্টেমে যে 4টে মলিকুলার অরবিটাল তৈরি হয়, সাই 1, সাই 2, সাই 3, সাই 4, তার মধ্যে সাই 1 আর সাই 2 তে দুটো করে ইলেকট্রন, যেগুলো পাই মলিকুলার অরবিটালের ইলেকট্রন, যে দুটো ডবল বন্ডের যে পাই ইলেকট্রন গুলো আছে, সেই দুটোগুলো ইলেকট্রন এই এই সাই 1, সাই 2 তে থাকে। এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারাকশনটা যেটা হচ্ছে সেটা হলো গিয়ে বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, সাই 1 এর 3টেই বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, এবং মিডিলে সেটা সব থেকে বেশি হচ্ছে। সাই 2 এর ক্ষেত্রে হচ্ছে যে দুটো সাইডে বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, বাট মাঝখানে অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, এবং মাঝখানে যে অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন হচ্ছে সেটা একটু কম হচ্ছে, কোএফিসিয়েন্টটা কম হচ্ছে, কারণ সাই 2 এর কোএফিসিয়েন্টটা মিডিলে কম থাকে বলে। তো মিডিলে এই ক্ষেত্রে সাই 1 এর জন্য আমরা কি পাচ্ছি, মিডিলে বন্ডিং পাচ্ছি। সাই 2 এর জন্য আমরা মিডিলে অ্যান্টি বন্ডিং পাচ্ছি। বন্ডিং আর অ্যান্টি বন্ডিং ইকুয়াল মাত্রায় থাকলে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। তার মানে আমরা এখানে আর কোনো বন্ডিং পেতাম না। আর এগুলো কিন্তু পাই বন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে, সিগমা অলরেডি বন্ড করে আছে, আমরা জাস্ট পাই, তাহলে আমরা এখানে কোনো পাই বন্ডিং দেখতে পাতাম না যদি এদের দুজনের কোএফিসিয়েন্ট সেম থাকতো। বাট হচ্ছে কি, এখানে কোএফিসিয়েন্ট একটু বেশি আছে, মানে বন্ডিং প্রবণতাটা বেশি হচ্ছে, তুলনামূলকভাবে বন্ডটাকে ভেঙে দেওয়ার প্রবণতাও আছে, কিন্তু একটু কম, সেটা পার্শিয়ালি ক্যান্সেল আউট করছে। ওই জন্য পার্শিয়ালি আমরা এখানে একটা ডবল বন্ড ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তো সেটাই হচ্ছে যে দিস এক্সপ্লেন্স why all the bonds in butadiene are not same, and also why the middle bond is like a single bond but with a bit of double bond character, যেখানে আমরা পার্শিয়াল ডাবল বন্ড দেখতে পাচ্ছি। এবং তোমরা যদি দেখো যে ডাবল বন্ড, ইটস আ ডাবল বন্ড ক্যারেক্টার এক্সটেন্ডস টু ইটস প্রেফারেন্স ফর প্ল্যানারিটি। এবং যেহেতু ডবল বন্ড ক্যারেক্টারের জন্য প্ল্যানারিটি হয়, কারণ আমরা অলরেডি জেনেছি ডবল বন্ডে কি হয়, যে দুটো পি অরবিটাল নিজেদের মধ্যে প্যারালালি থাকার চেষ্টা করে, যেই ঘুরে যাবে তো বন্ডিংটা ভেঙে যাবে। ওই জন্য মানে ডবল বন্ডে থাকা মলিকুলগুলো প্ল্যানার থাকার চেষ্টা করে, একই প্লেনে থাকার চেষ্টা করে, এরা প্লেন থেকে দেখতে চায় না, কারণ পাই অরবিটালের ওভারল্যাপ কমে যাবে বা বন্ডিং ভেঙে যাবে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। বন্ডিং ভেঙে যাওয়া মানে অ্যাটমিক অরবিটাল গুলো আলাদা হয়ে যাওয়া, হায়ার এনার্জি স্টেটে চলে যাওয়া, এগেন বন্ডিং করলে আবার লোয়ার এনার্জি স্টেটে চলে আসতে পারে, সবই আমরা বুঝিয়েছি ওই এনার্জি কনসেপ্টে। তো ব্যাপারটা এখানে হয়ে যাচ্ছে যে এই কারণে এখানে যেহেতু একটা ডবল বন্ড ক্যারেক্টার দেখা যাচ্ছে, পাই অরবিটাল গুলো একটা ওভারল্যাপ দেখা যাচ্ছে, ওভারঅল একটা পজিটিভ ওভারল্যাপ দেখা যাচ্ছে সাই 1 আর সাই 2 এর মিক্সচারের পরও। তো সেই কারণে আমার এইটা টোটালি প্ল্যানার থাকে এখানে। তো আলটিমেটলি দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে দিস বন্ড হ্যাজ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তার কারণটা হলো যে 1.45 অ্যাংস্ট্রম দেখা যাচ্ছে। তার কারণটা অলরেডি আমি বলে দিয়েছি, যে কারণে যে সাই 1 আর সাই 2 এর মিক্সচারের জন্য যে আমরা দেখেছি ক্যারেক্টারিস্টিক, সাই 1 এর জন্য এখানে একটা বন্ডিং কম হচ্ছে, সাই 2 এর জন্য ওটা ক্যান্সেল আউট করে দিচ্ছে, সাই 1 এর কোএফিসিয়েন্টটা বেশি থাকে, সাই 2 এর কোএফিসিয়েন্টটা অ্যান্টি বন্ডিং কোএফিসিয়েন্ট কম, যেন ফুল বন্ডিং না হলেও একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আমরা দেখতে পাই। তো এই কারণে হচ্ছে কি এইটার সাইজটা নর্মাল সিসি সিঙ্গেল বন্ডের তুলনায় অনেকখানি আমার, বা সিএসপি2 সিএসপি2 নর্মাল সিঙ্গেল বন্ড যেগুলো হয় তার তুলনায় অনেকটা কমে যাচ্ছে। আর এটার রোটেশনও তুমি দেখো, নর্মাল সিঙ্গেল বন্ডের রোটেশন এখানে দেখো জেনারেলি 3 কিলোজুল পার মোল হয়, বাট এটার রোটেশন 30 কিলোজুল পার মোল হয়েছে, মানে রোটেশন করতে চাইছে না। তার কারণ একটু ডবল বন্ড ক্যারেক্টার আছে, তো ডবল বন্ড গুলো রোটেশন করতে চায় না। তার এগেন কারণটা কি, কারণ পাই বন্ড গুলো, পাই অরবিটাল গুলো নিজেদের মধ্যে থেকে মানে প্যারালালনেস হারিয়ে ফেলবে, বন্ডটা ভেঙে যেতে পারে। তো রোটেশন অ্যাবাউট আ ফুল ডবল বন্ড একেবারেই ইম্পসিবল হয়ে যায় আমরা জানি, কারণ ওখানে পাই অরবিটাল পুরোপুরি ল্যাটেরাল গিয়ে ওভারল্যাপ করে আবার বন্ড তৈরি করে বসে আছে, ওই বন্ডটাকে ওরা ভাঙতে চায় না। বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো লোয়ার এনার্জি স্টেটে পড়ে আছে, যেখানে ইলেকট্রন গুলো আছে, খুব স্টেবল একটা সিস্টেম, এরা এটাকে নষ্ট করতে চায় না। ওই জন্য এই কারণে ডবল বন্ডের রোটেশনটা কিন্তু হাই হয়, 260 কিলোজুল পার মোল। আচ্ছা, comparison of properties and reactivity of conjugated and separated double bonds in light of molecular orbitals। এইবার হলো একটা ব্যাপার, যে কনজুগেটেড যে সিস্টেমটা থাকে, কনজুগেটেড ডাবল বন্ড আর সেপারেটেড যে ডাবল বন্ড, এদের আরো কিছু প্রপার্টি পার্থক্য থাকে। একটা তো এরা স্টেবল হয়। দেখো আমরা মলিকুলার অরবিটাল দিয়ে পিকচার দিয়ে অলরেডি আমরা বুঝে গেলাম যে কেন কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে মাঝখানে সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পায়। এইবার আমরা দুটোর মলিকুলার অরবিটাল কনজুগেটেড আর সেপারেটেড অ্যালকিনের মলিকুলার অরবিটাল কম্পেয়ার করে এবার আমরা বোঝার চেষ্টা করব যে এদের দুজনের মধ্যে যে পার্থক্যগুলো আছে কেমিক্যাল নেচারে, সেগুলো কিভাবে হচ্ছে। তো প্রথমেই আমরা ছবিটা দেখি। তো দেখো তোমরা যদি আগের পিকচারটাকে দেখো, তাহলে এই পিকচারটা তোমার যে পাই আর পাই স্টার গুলো ছিল, সেই পাই আর পাই স্টার আর এই পাই আর মানে দুটো পাই পাই স্টার আমি একটু আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি, জাস্ট কয়েকটা স্লাইড আগে নিয়ে গিয়ে এইখানে দেখাচ্ছি। দেখো এইটা হলো যে একটা পাই আর পাই স্টারের এনার্জি ডিফারেন্স, আর সেখান থেকে অবশ্যই এই পাই পাই স্টার, একটা অ্যালকিনের পাই পাই স্টার আরেকটা অ্যালকিনের পাই পাই স্টার মিলে এটা হলো সাই 1, সাই 2, সাই 3, সাই 4, এই চারটে তৈরি করছে।
এইটা হলো যে এনার্জি লেভেল চারটে, আর এটা হলো যে একটা সেপারেটেড অ্যালকিনের, এইটা হলো এনার্জি লেভেল। তার মানে সেপারেটেড অ্যালকিনের যে পাইটা থাকে সেইটা হলো গিয়ে মানে যে বন্ডিং অরবিটালটা থাকে সেইটা হলো গিয়ে তোমার কনজুগেটেড অ্যালকিনের বন্ডিং অরবিটাল থেকে একটু উপরে থাকে, বাট দ্বিতীয় বন্ডিং অরবিটাল মানে হোমোর থেকে একটু নিচে থাকে। ঠিক একই রকম ভাবে এর যে অ্যান্টি বন্ডিংটা অরবিটাল আছে যেটা কনজুগেট সিস্টেমের অ্যান্টি বন্ডিং অরবিটালের থেকে একটু নিচে আসে, আর এইটাই কনজুগেট বন্ডিং এর যে ফোর্থ অ্যান্টি বন্ডিং অরবিটালটা সেটার থেকে এইটা একটু নিচে আছে, আর কনজুগেটেড বন্ডিং এর অ্যান্টি বন্ডিং অরবিটাল ফাইনাল অ্যান্টি বন্ডিং অরবিটালটা একদম এটা থেকে উপরে আছে। তার মানে এটার যে লুমোটা আছে আর এটার যে হোমোটা আছে, হোমো আর লুমো কাকে বলে? হোমোটা হলো যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল লুমো। তাহলে বন্ডিং অরবিটাল গুলোর মধ্যে যেটা হাইয়েস্ট, যেটা সব থেকে উপরে থাকে সেটাই হলো হোমো। তো এখানে আমার দুটো বন্ডিং অরবিটাল আছে, এটা হলো কি আমার হোমো আর এটা হলো কি আমার লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার, কারণ অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যে যেটা লোয়েস্ট এনার্জিতে থাকে সেটাই হলো কি আমার লুমো। তাহলে এইখানে আমার লুমোটা যেটা হচ্ছে সেটা হলো যে এর এর যে পাই স্টার অরবিটাল বেসিক্যালি এর এটা লুমো, এর থেকে নিচে আছে, আর এর এটা হলো গিয়ে হোমো, কারণ তার কোনো পাই অরবিটাল নেই, তো এটাই হলো হোমো। তা এর হোমোটা আমার এর হোমোর থেকে নিচে আছে, ঠিক আছে? তো এর লুমোটা মানে আমার কনজুগেট সিস্টেমের লুমোটা আইসোলেটেড সিস্টেমের লুমোর থেকে নিচে আছে, আর কনজুগেটেড সিস্টেমের হোমোটা আইসোলেটেড সিস্টেমের হোমোর থেকে নিচে আছে। সরি, কনজুগেট সিস্টেমের হোমোটা আইসোলেটেড সিস্টেমের হোমোর থেকে ওপরে আছে। তো এই স্ট্রাকচারটাই আমি কিন্তু ওখানে এই সমস্ত গুলো বাদ দিয়ে শুধু এই দুটো অরবিটাল স্ট্রাকচার আর এই চারটা অরবিটাল স্ট্রাকচার এঁকেছি। তো ওখানে আঁকতে গেলে ব্যাপারটা একই দেখাচ্ছে, কি হচ্ছে না এখানে সাই 1 সাই 2 সাই 3 সাই 4 আর পাই পাই স্টারটা এখানে আছে, এনার্জিটা এখানে উপর থেকে নিচে বাড়ছে, যেটাকে আমি দেখাইনি এখানে। তো যেটা বললাম যে এইটার যে হোমোটা আছে, এই হোমোটা মানে কনজুগেট আইসোলেটেড সিস্টেমের হোমোটা, ইথিনের ধরো নর্মাল ইথিনের হোমোটা বিউটিনের হোমোর থেকে নিচে আছে, আর ইথিনের লুমোটা বিউটিনের লুমোর থেকে একটুখানি ওপরে আছে, ঠিক আছে? তো একটা জিনিস জেনে রাখবে, হোমো যত এনার্জি যদি উপরের দিকে থাকে তাহলে ওটা অ্যাজ এ নিউক্লিওফাইল রিঅ্যাক্টিভ হয়, কারণ ওটা হায়ার এনার্জি অরবিটালের লোন পেয়ার ইলেকট্রন পেয়ার গুলো আছে, তো ওটা ডোনেট করার চেষ্টা করে, ওটা চেষ্টা করে যে ওটাকে বের করে দিয়ে ওটাকে ইন্টারাক্ট করিয়ে দিতে অন্য কারোর সঙ্গে, করে যদি একটা বন্ডিং করিয়ে দিয়ে আবার ওটাকে লোয়ার এনার্জিতে নিয়ে যাওয়া যায়। কারণ তোমরা দেখেছো যে অ্যাটমিক অরবিটাল গুলো হায়ার এনার্জিতে থাকে, করে ইন্টারাক্ট করে নিজেদের মধ্যে মলিকুলার অরবিটাল তৈরি করে ওটাকে নিচের দিকে নিয়ে চলে আসে। তো এইখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে লুমোটা এখানে যেটা হচ্ছে সেই এই হোমোটা এখানে অ্যালকিনের হোমো ইথিনের হোমোর থেকে উপরে আছে। তো ওভারঅল যেটা হচ্ছে, the overall energy of two bonding butadiene molecular orbital is lower than that of two molecular orbital of ethene। তার মানে যে এই যে বন্ডিং মলিকুলার অরবিটালটা গুলো আছে সেটা ওভারঅল এনার্জি এইটা তো নিচে আছেই, এইটা ওটার থেকে খুব একটা বেশি নাই, এটার ওভারঅল এনার্জি ইথিনের থেকে কিন্তু নিচে হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এটা স্টেবল হয়ে যাচ্ছে। দিস মিনস দ্যাট কনজুগেটেড বিউটাডিন ইজ মোর থার্মোডাইনামিক্যালি স্টেবল দ্যান টু আইসোলেটেড ডাবল বন্ডস। তাহলে যখন আমার ওভারঅল হোমোটা নিচে চলে আসছে, একটা হোমো একটু উপরে আছে আর একটা হোমো অনেকখানি নিচে আছে, আর সরি আরেকটা হোমো আমি বলবো না, হোমোটা হলো গিয়ে বন্ডিং অরবিটাল ডেফিনেটলি, তো এটা হলো হোমোটা। তো এইটা হলো একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা বন্ডিং মলিকুলার অরবিটাল এর বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে একটু উপরে আছে, আরেকটা বন্ডিং অরবিটাল এর থেকে অনেকখানি নিচে আছে। ওভারঅলি এই দুটোর এনার্জি ক্যালকুলেট করলে বা মিন করলে দেখা যাবে এই মিন অ্যাভারেজটা এটার থেকে নিচে চলে এসেছে, সেই কারণে হয় কি এইটা স্টেবিলিটি, এই সিস্টেমটা স্টেবিলিটি আইসোলেটেড থেকে অনেকখানি বেশি হয়, এই কারণে থার্মোডাইনামিক স্টেবিলিটি দেখা যায় কনজুগেট সিস্টেমে। আর একটা আমরা কি জানতে পারছি যে দ্য হোমো অফ বিউটাডাইন ইজ হায়ার ইন এনার্জি দেন হোমো অফ ইথিন, তাই তো? তো এইটা হলো গিয়ে হোমো অফ বিউটাডাইন, এইটা ইথিনের হোমো থেকে একটুখানি উপরে আছে দেখাচ্ছি, যেটা আমি একটু হাই আছে। তো এই জন্য হচ্ছে কি অ্যাজ এ নিউক্লিওফাইল এইটা একটু বেটার রিয়াক্ট করবে। তো আমি কি বললাম যে নিউক্লিওফাইল হিসাবে কোনটা বেটার রিয়াক্ট করবে, যার হোমো, যার যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল যেখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে রিয়াক্ট করতে, সেটা যখন হায়ার এনার্জি লেভেলে থাকবে সেটা বেশি রিয়াক্টিভ হয়ে যাবে। আর ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমাদের লুমো দেখতে হবে, তো যে লুমোটা যত নিচে থাকবে সেটা তত ভালো ইলেকট্রোফাইল। মানে লুমো নিচে থাকা মানে হচ্ছে জেনারেলি কোনো একটা স্পিসিস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে লুমোতে, কারণ হোমোগুলো তো বন্ডিং অরবিটাল গুলো তো অকুপাইড আছে,
তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালেই ও ইলেকট্রন নেবে। কোনো একটা স্পিসিস থেকে যখন ইলেকট্রন আসবে তখন সেটা অ্যান্টি বন্ডিং অরবিটালেই ওটা আসে। এবার অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যে কোন অরবিটালে আসবে, যেটা লোয়েস্ট এনার্জি, কারণ ইলেকট্রন সবসময় লোয়েস্ট এনার্জিতে যেতে চাইছে। তাহলে একজনের হোমো আরেকজনের লুমোতে তখনই ইন্টারঅ্যাক্ট করবে যখন টোটাল অ্যাভারেজ ওখানে চলে যাওয়ার পর ওই ইলেকট্রনটা লোয়ার এনার্জিতে চলে যেতে পারবে। সেটাই হলো কনসেপ্ট, সেটাই রিয়াকশনের কনসেপ্ট। তো এইখানে ওটাই হচ্ছে যে যখন আমার ইথিন যেটা আছে সেই ইথিনের আমার হোমোর তুলনায় বিউটারাইনের হোমোটা যেহেতু বেশি এনার্জির, সেটা বিউটারাইনের নিউক্লিওফিলিসিটিটা আমার কিন্তু অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। আর লুমো অফ বিউটারাইন ইজ লোয়ার দ্যান এনার্জি দ্যান লুমো অফ ইথিন। ইথিন বিউটারাইনের লুমোটা আবার ইথিনের লুমোর থেকে কম, সেই জন্য বিউটারাইন কিন্তু আবার ইথিনের থেকে ভালো ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করে। তার মানে দেখো, এই যে কনজুগেশনের জন্য এত ইম্পর্টেন্স আমি দিচ্ছি কনজুগেশন স্ট্রাকচারটা এই কারণে, কনজুগেশনের জন্য এমন একটা উদ্ভট মলিকুলার অরবিটাল তৈরি হয় ইন্টারাকশনের জন্য, এইটা ওদেরকে স্টেবল করে থার্মোডাইনামিক, আবার অ্যাট দ্য সেম টাইম স্টেবল করে উইথ রেসপেক্ট টু আইসোলেটেড অ্যালকিন। অ্যাট দ্য সেম টাইম ওরাও এই এই একই জিনিসের এই মলিকুলার অরবিটালটা আমার থাকে যে ওরা ওদেরকে রিঅ্যাক্টিভও করে দিচ্ছে টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য। নিউক্লিওফাইল হিসেবে ওরা ইথিনের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে, ইলেকট্রোফাইল হিসেবে ওরা ইথিনের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে, আইসোলেটেড অ্যালকিনের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে। আবার থার্মোডাইনামিক স্টেবিলিটির দিক দিয়েও ওরা অ্যালকিনের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে। তো এই যে মলিকুলার অরবিটাল যখন আমরা কম্পেয়ার করি, আমরা কিন্তু বুঝতে পারি যে ওভারঅল বন্ডিং অরবিটালের এনার্জি কনজুগেটেড সিস্টেমে কমে যাচ্ছে বলে, পার্টিকুলারলি প্রথম বন্ডিং অরবিটালটা অনেকখানি নিচে থাকার জন্য অ্যাভারেজ আউট করলে যেহেতু নর্মালটার তুলনায় কমে যাবে, কিন্তু এটা থার্মোডাইনামিক স্টেবিলিটি বেশি। এটার হোমো আবার এটার হোমের থেকে বেশি বলে, যে কনজুগেটেড সিস্টেমের হোমো আইসোলেটেড সিস্টেমের থেকে বেশি বলে এই এই এইটার নিউক্লিওফিলিসিটি বেড়ে যাচ্ছে। কনজুগেট সিস্টেমের লুমো আবার আইসোলেটেড সিস্টেমের লুমোর থেকে এনার্জিটা কম বলে এটা আবার ইলেকট্রোফিলিসিটিও বেশি হচ্ছে ইথিনের থেকে। তো সব ক্যারেক্টারই এনহ্যান্স হয়ে যাচ্ছে এগুলোর তুলনায়। তো এটা একটা স্পেশাল ক্যারেক্টার যে কনজুগেট সিস্টেমস কনজুগেশন মেক্স বিউটারাইন মোর স্টেবল, বাট ইট অলসো মেক্স ইট মোর রিঅ্যাক্টিভ টু বোথ নিউক্লিওফাইলস এন্ড ইলেকট্রোফাইলস। একটা ইউনিক ক্যারেক্টার দিচ্ছে কনজুগেশনের জন্য। আরেকটা লাস্ট যেটা প্রপার্টি, সেটা তোমরা ইউভি স্পেকট্রোস্কোপি যখন করবে আরো ভালো করে শিখবে, সেটা হলো যে তোমরা এখানে দেখে বুঝতে পারছো হোমোলুমোর যে এনার্জি গ্যাপ, ওই এনার্জিতে অ্যাকচুয়ালি কোনো একটা কম্পাউন্ডে লাইট দিলে পরে ওর ইলেকট্রনটা হোমো থেকে লুমোতে ট্রানজিশন হয়, এবং সেই যে এনার্জি গ্যাপ সেই এনার্জির উপর বেস করে ও লাইট থেকে এনার্জিটাকে নেয়, এবং সেই জন্য মলিকুলটা কালার শো করে। তো এনার্জি যত হোমোলুমো এনার্জি যত কম হবে তত কম আমার এনার্জি লাইট মানে ইয়ে করবে, মানে এনার্জি যত এখানে কম হচ্ছে তত লম্বা ওয়েভ লেন্থের লাইট অ্যাবজর্ব করছে, তার জন্য আমার এটা কালারফুল হয়ে যায়। মানে এটা যেটা হয় সেটা হলো গিয়ে যে দ্য মোর, এখানে যেটা হচ্ছে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন হোমো অ্যান্ড লুমো ফর বিউটারাইন ইজ লেস দ্যান দ্যাট ফর ইথিন, সো বিউটারাইন অ্যাবজর্ব লাইট অফ লঙ্গার ওয়েভলেন্থ দ্যান ইথিন। দ্য লঙ্গার দ্য ওয়েভলেন্থ দ্য লোয়ার দ্য এনার্জি। লঙ্গার ওয়েভলেন্থ শো ইয়ে করার জন্য এটা কিন্তু ইউভি থেকে ভিজিবল দিকে যেতে চায় এবং এবং কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই আমরা যত কনজুগেশন, যেটা আমরা উডওয়ার্ডস এর একটা ল আছে যে উডওয়ার্ড যে নাম্বার অফ ডবল বন্ড থেকে বলা যায় যে কোন ল্যামডার লাইট ইউভিতে অবজার্ভ করছে। তো সেই যে কনসেপ্টটা এটা এখান থেকে আসছে যে কনজুগেশন যখন হয় তখন বেসিক্যালি হোমো আর লুমোর এনার্জি গ্যাপটা কমতে থাকে। কনজুগেশন যত বেশি হয় তত এনার্জি গ্যাপটা কমতে থাকে, তত অ্যাবজর্ব লাইটের ল্যামডা বা যে তরঙ্গ দৈর্ঘ্য, আমি ল্যামডাটাকে মানে যে ইয়ে বলে ওয়েভলেন্থ, সেটাকে বেড়ে যায়, এবং যত ওয়েভলেন্থ বেড়ে যায় তত কিন্তু ইউভি থেকে ওটা ভিজিবল দিকে যেতে থাকে এবং মানে ওটা কালারফুল হতে থাকে। তো ওটাই লিখেছে দ্য মোর কনজুগেটেড আ কম্পাউন্ড ইজ the smaller the energy transition between its HOMO and LUMO, and hence the longer the wavelength of light it can absorb. UV visible spectroscopy can tell us about the conjugation present in the molecule. এইভাবে ইউভি ভিজিবল দিয়ে স্পেকট্রোস্কোপি দিয়ে আমরা বুঝতে পারি যে একটা মলিকুলে আইসোলেটেড অ্যালকেন আছে, একটাই কনজুগেটেড আছে, সেটা আমরা ইউভি ভিজিবল দিয়ে বুঝে যাই। যেখানে আমার ল্যামডাটা বেশি অ্যাবজর্ব করছে, বেশি ওয়েভলেন্থের লাইটটা অ্যাবজর্ব করছে, সেখানে কনজুগেটেড আছে। এবং দুটো কনজুগেটেড কম্পাউন্ডের মধ্যে আমরা ওয়েভলেন্থ দিয়ে বুঝে যাই কোনটায় বেশি কনজুগেশন আছে। যেখানে বেশি ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে সেখানে কনজুগেশন বেশি হয়। তার কারণ হলো যে কনজুগেশনের সঙ্গে সঙ্গে হোমো আর লুমোর গ্যাপটা কমে যায়। তো এই হলো কমপ্লিট মলিকুলার অরবিটাল থিওরি বা বন্ডিং দিয়ে আমরা কিভাবে কম্পাউন্ডস গুলোকে জাজ করতে পারি
এই বেসিক থিওরি বা বেসিক আইডিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রতি পদে পরবর্তীকালে রিয়াকশন মেকানিজম বোঝার জন্য হেল্প করবে। এর পরের ভিডিওটায় আমি অ্যারোমেটিসিটি নিয়ে আসবো, এবং অ্যারোমেটিসিটি এগেইন আর কনজুগেশন, এবং তখন যখন বোঝাবো এবং প্রবলেম সলভ করাবো যে জয়েন্টের অ্যাডভান্স লেভেল বা নিট লেভেলে, তখন দেখবে যে এই থিওরিগুলো জানার জন্য ওটা কত ইজিলি তোমরা বুঝতে পারছো। এই টপিক নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে, তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি সেখানে অ্যান্সার দেওয়ার বা অল্টারনেটিভ ভিডিও আনার ডেফিনেটলি চেষ্টা করবো। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। ভালো থেকো, পরের ভিডিও আবার দেখা।